ছেলে কিছুতে বুঝতে পারবে না, ওকে আমি গুলি করে মারবো। শ্যামল, শ্যামল! বাবু, মাথা গরম করে একটা কেলেঙ্কারি করে বসবেন না। থানায় যখন খবর দিয়েছেন তখন পুলিশ এসে আপনার ভাইপোকে উচিত শাস্তি দেবে। আগে ভাইপো বলছিস মাংস? ওই শ্যামলের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। একই গ্রামে পাশাপাশি ঘর ছিল বলেই আমার কাকা বলে ডাকতো। কিন্তু আপনি তো তাকে আত্মীয়র মতো ভালোবেসেছেন, আদর যত্ন করেছেন। এত বড় সম্পত্তি আর কারখানার ম্যানেজার করে মাসে মাসে মোটা টাকা মাইনে দিয়েছেন। আর সেই হারামজাদাই ছিল বিভীষণ হয়ে আমার মুখে ছুরি বসাতে চাইছে। শ্যামল, শ্যামল! আপনার সামনে আসার মুখও নেই কর্তাবাবু। পুলিশ এসে ওর পেট থেকে সব কথা টেনে বের করবে। ততক্ষণ এই চিঠিটা দেখেন, 7 দিন আগে দেরাদুন থেকে এসে পড়ে আছে। হায় ভগবান! দেখ দেখ, ওই শয়তানটা আরো কি করেছে দেখ। 3 মাস হলো দেরাদুন স্কুলে একটা টাকা পাঠায়নি। প্রিন্সিপাল চিঠি পাঠিয়েছে, 3 দিনের মধ্যে টাকা না পাঠালে ওরা খাতা থেকে আমার ছেলে সুব্রতর নাম কেটে হোস্টেল থেকে বার করে দেবে। কি বলছেন বাবু? 10 বছরের ওই বাচ্চা ছেলেটাকে হোস্টেল থেকে বের করে দিলে সে এখন একা একা যাবে কোথায়? 7 দিন আগে রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছে, অথচ সেই শয়তানটা সে চিঠির এখনো কোনো জবাব দেয়নি। ব্যবসার কাজে মাত্র 1 মাসের জন্য বাইরে গেছিলাম। সত্যি যদি ঘরে থাকে তাহলে 1 মাস কেন? 1 মিনিটের সে আপনার পেটে ছুরি বসাতে পারে মিস্টার বোস। এই যে ইন্সপেক্টর, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি এখনই শ্যামলকে অ্যারেস্ট করে নিয়ে যান। অপরাধ করলে নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু ওর বিরুদ্ধে আপনার নির্দিষ্ট অভিযোগ না বলুন। দেখুন, ব্যবসা সংক্রান্ত কাজে আমি দিল্লি গিয়েছিলাম। সেই বাকি শ্যামল আমার কারখানা, বসত বাড়ি, দলিলপত্র সব নিজের নামে জাল করে নিয়েছে। কি বলছেন আপনি? ভদ্রলোকের চেহারা কথা শুনে মনে হয় না তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না? ওই চেহারাটাই ওর শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। ওই মুখের মিষ্টি কথা দিয়ে কর্তাবাবুর মন ভুলেছিল। কিন্তু এই কাজ করতে হলে আসল দলিলগুলো হাতে পাওয়া দরকার। সেগুলো উনি কোথায় পেলেন? কর্তাবাবু তো বিশ্বাস করে সব কাগজপত্র ওই শয়তানটা জিম্মায় রেখে গিয়েছিল। হ্যাঁ অফিসার, আপনাকে প্রশ্রয় দিয়েছিলাম। সব দোষ আমার। এই সর্বনাশের জন্য আমি দায়ী। না না কাকা বাবু, না, আপনার কোনো দোষ নেই। এই শ্যামল হালদারকে আশ্রয় দিয়ে আপনি তাকে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু আপনার দুধ গলা খেয়ে আমি একটা কাল সাপ হয়ে উঠেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন কাকা বাবু। কোন মুখে ক্ষমা চাইছে শয়তান? একদিন সদ্য মাতৃহারা 2 বাচ্চা ছেলেকে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে। সেদিন আমি যদি দয়া না করতাম তাহলে তোমরা সবার রাস্তায় মরে পড়ে থাকতে। সেই উপকারে প্রতিদান দিলে হারামজাদা। রাস্কেল, স্টুপিড, শুয়োর, উল্লুক, আরো যা ইচ্ছা তাই আমাকে বলুন, কিন্তু দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। এই আমি কান বলছি কাকা বাবু, জীবন আর কোনোদিন এমন অন্যায় কাজ করবো না। খুনের অসমে শপথ দিয়ে জজের সামনে এমন কথা বলতে পারে, কিন্তু তাতে আইনের মন গলে না। কিন্তু কাকা বাবুর মন ঠিক গলবে। কাকিমা আমাকে কত ভালোবাসতো, আদর করে শ্যামলকে রাজা বলে ডাকতো। 2 বছর আগে সত্যনারায়ণ পুজো পোশাককে কাকিমা যখন কলেরা হলো, আমি কত কেঁদেছিলাম, ঠাকুরের কাছে হত্যে দিয়েছিলাম, তবু কাকিমাকে বাঁচানো গেল না। মরবার সময় কাকাবাবুর হাত ধরে বলেছিল আমার রাজা থাকলো, ওকে তুমি দেখো। মনে আছে কাকাবাবু? আমার মনে আছে। এতদিন ভয়ে আমি কোনো কথা বলতে পারিনি, কিন্তু কিন্তু আজ বলছি কর্তাবাবু, আপনার এই ভাইপো নিশ্চয়ই সেদিন কর্তামার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। ওহ ভগবান, হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে। লোভে পড়ে জীবনে একবার একটা অন্যায় করেছি বলে বাড়ির চাকর আজ ম্যানেজারকে খুনি বলে গালাগালি দিচ্ছে। তবুও আপনি কিছু বলবেন না কাকাবাবু? আর আমার এই বাড়িতে থেকে কি লাভ? অফিসার, অফিসার, আপনি আমার কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যান, সারা জীবন আমাকে জেলখানায় বন্দি রাখুন। হ্যাঁ তাই চলুন। মনে হচ্ছে শুধু দলিল দেওয়া নয়, বিশেষ বছর মৃত্যুর ব্যাপারে একটা নতুন করে তদন্ত নিতে হবে। আসুন। কিন্তু কাকাবাবু, আমার দোষী বোধ আপনার 10 বছরের বাচ্চা ছেলে সুব্রতকে হোস্টেল থেকে তাড়িয়ে দেবে। এক্ষুনি 10,000 টাকা নিয়ে কাউকে দেরাদুনে পাঠান, না হলে হয়তো ছেলেটাকে সারা জীবন খুঁজে পাবেন না। ওই চিঠি পড়ে তোমার সব ষড়যন্ত্রের খবর পেয়েছে শয়তান। আমাকে পথে বসিয়ে তুমি শান্তি পাওনি। আমার একমাত্র যে সুব্রত সর্বনাশ করতে চেয়েছো। তোমার মতো মির্জাপুরকে গুলি করে মারা উচিত। আপনি ঠিক বলেছেন কাকাবাবু, আপনার মতো অবস্থায় বললে আমিও তাই করতাম। সেটাও মুশকিল। আর একটা কথা বললে না না কর্তাবাবু, না, আপনি একদম মাথা গরম করবেন না। আপনি আমার টাকা দিন, আমি এখনই দেরাদুনে রওনা হয়ে যাই। এতে 15,000 টাকা আছে। তাহলে হোস্টেল টাকা শোধ করে যাতায়াতের খরচ হয়ে যাবে। ঘন্টা খানেকের মধ্যে ট্রেন আছে, এখন রওনা হয়ে যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দাদাবাবুর একটা ব্যবস্থা করেই ফিরে আসবো। কিন্তু একটাই আফসোস, এই মানটার হাজতে যাওয়ার দৃশ্যটা আমি দেখে যেতে পারলাম না। এবার বুঝলে তো শ্যামল, 10 দিন চোরের 1 দিন গৃহস্থে। কিন্তু আমি তখনও 10টা পাপ করিনি কাকাবাবু। দলিল জাল করেছি, তোমার ছেলেকে আশ্রয় হারা করেছি, আর 2 বছর আগে কাকিমার খাবারে একটু বিষ মিশিয়ে দিয়েছিলাম। কি বললি শয়তান? তুই তাহলে সত্যি সত্যি আমাকে বিষ খাইয়ে মেরেছিস? হ্যাঁ কাকাবাবু, আর মিথ্যা কথা বলে পাপের বোঝা বাড়াবো না। অনেক দিন ধরে ছক কষিয়ে আমি কাজে এগিয়েছিলাম, সবই হয়েছে, শুধু শেষ কাজটা বাকি থেকে গেল। আর কি বাকি আছে রে হারামজাদা? শুনলে তুমি দুঃখ পাবে কাকাবাবু। আমার শেষ প্ল্যানটা ছিল তোমাকে খুন করা। শুনুন,
শুনুন ইন্সপেক্টর, শুনুন, আপনার সামনে দাঁড়িয়ে ও আমাকে খুনের কথা বলছে। কথাটা নতুন নয় মিস্টার বোস, অনেক আগে থেকেই ও সব প্ল্যানের খবর আমি রাখি। কি বলছেন আপনি? কাকা বাবু, এই শ্যামলকে দেখতে গাড়ল, কিন্তু তার বুদ্ধিটা ঝুনো নারকল। তাই তো 2 বছর ধরে মাসে মাসে মোটা টাকা দিয়ে ওকে আমি পুষে রেখেছি। বাহ, চমৎকার অফিসার, চমৎকার। আইন শৃঙ্খলার শপথ নিয়ে পোশাকটা গায়ে চাপিয়েছেন আর সরকারের কাছ থেকে মাইনে নিয়ে একটা খুনির সহকারী হিসেবে কাজ করছেন। তবে কোনো অন্যায় নেই মশাই, কারণ শ্যামল অনেক বেশি টাকা দিচ্ছে, তাই ওর সঙ্গে তো আমি বেইমানি করতে পারি না। তাই ওকে সাক্ষী রেখেই আজ আমি আমার শেষ কাজটা করবো। তার আগে তোদের দুজনকে আমি গুলি করে মারবো। শয়তান! মরবার জন্য শ্যামলের জন্ম হয়নি কাকা বাবু, মরবে তুমি। আমার শ্মশানের মাটি দিয়ে এই শ্যামল তার জীবনের জলসা ঘর সাজাবে। শ্যামল নয়, শ্যামল নয়, আমি শয়তান। তোমার হাতে নরকের চিকিৎসা ধরিয়ে দিচ্ছি। কি করলে শ্যামল? লোকটাকে খুন করলে, লাশটা এখন লুকাবে কোথায়? সবসময় তো করে না তো, সালা টেনশনে পড়লেই তোমার তোতলামি শুরু হয়ে যায়। আরে বাবা, লুকুবো কেন? এক্ষুনি কাকা বাবুর শোকে আমি ডাক ছেড়ে ভেউ ভেউ করে কাঁদবো, আর তুমি এই বন্দুকটা নিয়ে সোজা স্টেশনে গিয়ে এবারে চাকর ওই হিমাংশুকে অ্যারেস্ট করবে। ওর পকেটে 15,000 টাকা আছে, লোকে জানবে টাকার লোভে হিমাংশু এই বন্দুক দিয়ে কাকা বাবুকে খুন করে পালিয়ে গেছে। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী সাক্ষী। বাবা বাবা বাহ, দারুণ চল চলেছ ভাই, দারুণ। সত্যি শয়তানিতে তোমার জুড়ি নেই শ্যামল। ঠিক বলেছ, শয়তানি করে দেশ চলছে, শয়তানি করে সমাজ চলছে, আর ওই শয়তানের শিরোমণি হয়ে সমাজের মাথায় বসে আমি শুধু পিশাচের হাসি হাসবো। ওরে যা শুনে যা বনের পাখি, ওরে যা শুনে যা বনের পাখি, করিস না ডাকা ডাকি। শোন রে তোরা শোন ফোটা ফুল আর শোন রে নদী, শোন রে সবুজ বন। শোন ফোটা ফুল আর শোন রে নদী, শোন রে সবুজ বন। ওরে যা শুনে যা। তোরাই আমার প্রাণের সাথী, তোরাই আমার আপনজন, তোরাই আমার প্রাণের সাথী, তোরাই আমার আপনজন। এই আকাশ বাতাস ঝড় না পাহাড় দেবরি মনটাই আমার, আকাশ বাতাস ঝড় না পাহাড় দেবরি মনটাই আমার। ইচ্ছে করি ওদের মাঝে থাকি আজীবন। তোরাই আমার প্রাণের সাথী, তোরাই আমার আপনজন, তোরাই আমার প্রাণের সাথী, তোরাই আমার আপনজন। ওরে যা শুনে যা বনের পাখি, ওরে যা শুনে যা। সোনালি, এই সোনালি, এই যে তুই এখানে ধন্যী মেয়ে বটে, 2 দিন পরে তোর বিয়ে আর তুই এই ভর সন্ধ্যেবেলায় জঙ্গলে বেড়াতে এসেছিস। শ্বশুর বাড়ি গিয়ে এমন ধিঙ্গিপনা করে ঘুরে বেড়ালে চলবে না, সংসার করতে হবে, বুঝলি? সংসার কেমন করে সংসার করতে আমি তো জানি না বৌদি। আমি শুধু গাছপালা, প্রাণী, পাথর আর পাখির সঙ্গে না কথা বলতে। বাহ 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 বাহ, কথা বলার লোকজন তো বেশ ভালোই জুটিয়েছিস। তা ওরাও বুঝি তোর কথা জবাব দেয়? কেন দেবে না? ওদের তো আর মানুষের মতন মনের মধ্যে কোনো হিংসে নেই, অন্তরের সব ভাষা ওরা বুঝতে পারে। ওই দেখো দেখো পাখিটা কি বলছে দেখো, বলছে সোনালি, এই সোনালি তুমি কেমন আছো গো? ভালো আছো তো? ভালো থেকো। তাহলে তো তুই ভালো নেই। আমার মনে হচ্ছে এই জঙ্গলে ঘুরে ঘুরে তোর মাথার গোলমাল হয়েছে। সত্যি বলছি বৌদি, ঝমঝম করে বৃষ্টির সময় গাছের পাতারা দুলে দুলে গান করে, আর চাঁদনি রাতের সনসন হওয়ায় ওরা না খিলখিল 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 করে হাসাহাসি করে। এই সব আমি শুনতে পাই গো, এই সব আমি শুনতে পাই। মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। ওই পাগলা জগা ঠিক এইভাবেই গাছ পাথরের সঙ্গে কথা বলে। আজ রাতেই তোকে ওঝার বাড়িতে নিয়ে যেতে হবে, নইলে তো শ্বশুর বাড়ির লোকজনেরা বলবে একটা পাগলি মেয়েকে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। কেন আমাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছ বৌদি? রোজ রোজ খবরের কাগজে পড়ি, পুলিশ ফাইলে দেখি কত মানুষ মদ খেয়ে তাদের বউকে ধরে মারে। আবার আবার জানো তো, শ্বশুর শাশুড়ি ননদে মিলে পুড়েও তো মারছে গো। তুই তো আমার ননদ, তুই কোনোদিন আমাকে মারতে পারবি? ছি ছি ছি, এমন কথা বলো না। তুমি তো আমার প্রাণের বন্ধু, স্নেহ ভালোবাসা মায়া মমতার তুমি একটা জীবন্ত মন্দির। তুমি আর দাদা মিলে আমার
আমার মা বাবার অভাবটাই তো ভুলিয়ে দিয়েছো। তোমাদের ছেড়ে আমি কেমন করে থাকবো বলো তো? বলো। মেয়েদের তাই থাকতে হয় রে। এক দেশের মাটি তার বীজ থাকে, আর এক দেশে তাকে পাতা মিলতে হয়। এই দেখ না, তোদের সংসারে এসে আমি কেমন তোদের আপন করে নিয়েছি। তাই তো ও মা, ও কিসের শব্দ হলো বলতো? ওরে বাবা, জঙ্গলে এসে বন্ধুদের শব্দ। হয়তো কেউ শিকার করতে এসেছে, কিন্তু আমি এই অবলা প্রাণীগুলোকে কিছুতেই মারতে দেবো না। তুমি দেখো, আমি এই অবলা প্রাণীগুলোকে কিছুতেই মারতে দেবো না, কিছুতেই না। ও বনি, তুমি কোনো চিন্তা করো না, আমি জঙ্গল থেকে ফটাফট আসছি। সোনালি, একা ওদিকে যাস না, বিপদ হতে পারে। দেখেছো, আমার কোনো কথাই শুনবে না। ঠিক আছে, আমিও বাড়িতে গিয়ে তোর দাদাকে পাঠিয়ে দিচ্ছি। কান্তি ধরে তার আদরের বোনকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। সারাদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে না ক্লান্ত হয়ে পড়েছি, না একটু ফ্রেশ হয়ে নি। এইবার ঠিক আছে। আমাদের বড় বাবুর যা বন্দুকের টিপ, তাতে উড়ন্ত পাখি তো দূরের কথা, দাঁড়ানো একটা পাঁঠাও মরবে না। তবু বর্দা বলে কিনা, কানাই যা মোড়া পাখি খুঁজান। আরে যদি না আনতে পারি, তাহলে তোর বুকেই আমি একটা বন্দুকের গুলি ভরে দেবো। কানাই, ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। আপনার বন্দুকের একটা গুলির দাম 200 টাকা। এত দামি গুলি দিয়ে পাখি না মেরে আমার মতো একটা পোকা মারবেন? বাহ, খুব ভালো কথা বলেছিস তো। তুই যখন আমার গুলি খরচটা বাঁচিয়ে দিলি, ওই 200 টাকা আমি তোকে দিয়ে দিলাম। গুড সিস্টেম, ভেরি গুড। আপনার ইচ্ছেই তো আমি বাধা দিতে পারি না। দিন 200 টাকা। এনে তবে এরকম ভালো ভালো কথা মাসে একটার বেশি বলিস না। কানাই, তাহলে তোকে বকশিস দিতে দিতে আমার মাসের মাইনেটাই খতম হয়ে যাবে। এখন দেখ তো পাখিটা কোথায় গিয়ে পড়লো, মনে হচ্ছে গুলিটা লেগেছে। আর নিশ্চয়ই লেগেছে, আপনার গুলি কখনো না লেগে পারে। তাহলে পাখিটা গেল কোথায়? এতক্ষণ হয়তো উড়ে গেছে। ও হ্যাঁ, বলিস কি রে, গুলি লেগে পাখিটা উড়ে যাবে কেমন করে? কেন যাবে না? পাখির তো তাই স্বভাব, ধান খেয়ে উড়ে যায়, চাল খেয়ে উড়ে যায়, আর গুলি খেয়ে উড়ে যেতে পারবে না। বাহ, এটা তো খুব সুন্দর কথা বললি। তাহলে বাবু আরো 200 টাকা দিন। তাহলে সত্যি সত্যি আমি তোকে 200 টাকার গুলি খাওয়াচ্ছি। ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। ওই যে বাবু ওদিকে, ওদিকে আরেকটা পাখি, ওই যে ডালটা, ওই যে ওই যে ডালটা। দেখি, আপনি আমার হাত থেকে বন্দুকটা কেড়ে নিলেন কেন? আগে বলুন, বন্দুকটা উপর দিকে তাক করে আপনি কি করছিলেন? বন্দুক দিয়ে উপরে তাক করে নিশ্চয়ই ডাব পারে না। দেখতেই পাচ্ছেন আমি জঙ্গলে পাখি শিকার করছি। কেন আপনি অবলা প্রাণীগুলোকে মারবেন? ওদের তো প্রাণ আছে, ওরা তো কোনো অপরাধ করেনি। অপরাধের কথাই আসে না। আমরা যে মাছ, মাংস, মুরগি খাই, ওরাই বা কি অপরাধ করেছে? সেটা অন্য ব্যাপার। সাপ ইঁদুর খায়, বেজি সাপকে খায়, বাঘ হরিণ খায়, এটাই তো প্রকৃতির নিয়ম। তাই বলে আপনি কেন অবলা প্রাণীগুলোকে মারবেন? বলুন, শেখের বলুন। শিকার করাটা আমার একটা নেশা, একটা খেলাও বলতে পারেন, আর এতে আমি বেশ মজা পাই। ও আচ্ছা, এটা আপনার খেলা। দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন, আপনারা দুজনে পেছন ফিরে ছুটুন তো। বলছি, দুজনে পেছন ফিরে ছুটুন, ক্যাবলার মতন হাঁ করে দাঁড়িয়ে থাকবেন না। ছুটুন। ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। মামার বাড়ির আবদার পেয়েছো, তোমার কথায় আমরা ছুটবো কেন? ও, উড়ন্ত পাখি মারাটা যদি মজার হয়, তাহলে ছুটন্ত মানুষকে মারলে কেমন মজা লাগে আমি ঠিক সেইটা দেখতে চাই। ছুটুন। গুড সিস্টেম, ভেরি গুড। না, ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। ও বাবু শ্রী কি, চলুন এখান থেকে। শাট আপ! সামান্য একটা মেয়ের কথা শুনে তুই ভয় পেয়ে গেলি কানাই? ও আচ্ছা, আমার কথাটা কানে যাচ্ছে না বুঝি? কানে যাচ্ছে না তো? এবার দেখুন, কোনটা টিপে বলুন তো, কোনটা টিপে? এইটা। আরে কি করছেন কি? ওতে গুলি ভরা আছে, ওটা খেলা করবার জিনিস নয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মুহূর্তে না, এক্ষুনি ঘটবে। রেডি, স্টার্ট। আই সেড স্টার্ট। 1 বাবু, 1 বাবু, এই শুনুন, ভদ্রলোকের বুকের উপর বন্দুক ধরেছিস কেন? নামা বলছি, না হলে কিন্তু তোর দাদাকে বলে দেবো। কবিতার কথা বেঁচে গেলেন। পুরুষের মুখটা দেখলে শুকিয়ে গেছিল, সামনে মৃত্যু ছবিটা দেখে নিশ্চয় ভয় পেয়ে গেছিলেন। অনানির হাতে বন্দুক দেখলে ভয় তো করবেই, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই অবলা প্রাণীগুলোরও মৃত্যু ভয় আছে? কিন্তু প্রতিবাদের ভাষা ওদের জানা নেই বলে ওরা নীরবে সব সহ্য করে। আপনারা ওর কথা কিছু মনে করবেন না, ভীষণ অবুঝ মেয়ে। ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। গুড সিস্টেম, ভেরি গুড। ক্ষমা করে দিলাম। তবে উনি কিন্তু কথাটা খারাপ বলেননি। ও আচ্ছা, আপনি তাহলে এটা বুঝতে পেরেছেন। তাহলে আপনি আপনার সাহেবকে স্বীকার করার নেশাটা একদম ছেড়ে দিতে বলুন। নেন, ধরুন। এক মিনিট, আপনার পরিচয়টা কি বলবেন? কেন? আমার দাদাকে কি আপনি নালিশ করবেন বুঝি? না, আমার দাদাকে নালিশ করে কিছু লাভ হবে না। আমার দাদার তো নালিশ শুনতে কান একেবারে পচে গেছে। আর তাছাড়া আমি তো কিছুদিনের মধ্যে একটা নতুন একটা জীবনে শুরু করছি। তাছাড়া
এবারের মতো আপনাদের দুজনকে টাটা এন্ড বাই বাই। খবরদার পালাবার চেষ্টা করবেন না। বন্দুকটা হাতে পেয়ে বীরত্বটা খুঁজে পেয়েছেন মনে হচ্ছে। বীরত্ব নয়, বীরত্ব নয়, বরং মেকি বীরত্বের আড়ালে লুকিয়ে থাকা ব্যর্থতার ছবিটা দেখতে পেয়েছি। তাই যার কাছ থেকে নতুন শিক্ষাটা পেলাম তার নাম পরিচয়টা আমায় জানতেই হবে। বলুন প্লিজ। আমার নাম সোনালী। আমি কমল, নারায়ণতলা শ্যামল হালদারের বড় ছেলে। কিন্তু আপনি শুনলাম এখান থেকে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? যেখানে সব মেয়েকে একদিন চলে যেতে হয় সেই শ্বশুর বাড়ি। সামনে সপ্তাহ বিয়ে। বিয়ে? ব্যাড, ভেরি ব্যাড। ইস, মুখটা দেখে মনে হচ্ছে সামনে দিয়ে একটা পাখি উড়ে চলে গেল। কিন্তু আমার তো করার কিছু নেই, তাই পথের মাঝে নতুন বন্ধুদের নেমন্তন্ন করে গেলাম। ঝগড়া দিয়ে যে সম্পর্কটা শুরু হলো, মিষ্টি বুক করে আমার বিয়েতে আপনারা সেটা শেষ করবেন। কি করবেন? শেষ করবেন। ওকে, চলো, বাই বাই। চলো, বাই বাই, বাই বাই। ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড সিস্টেম। নেমন্ত্রণ করে গেল, অথচ ঠিকানাটাই বলে গেল না। এই জঙ্গলের পেছনে যে গ্রামটা আছে সেই চণ্ডীপুরে গিয়ে ওর দাদা নরেশ ঘোষের নাম বলে সবাই দেখিয়ে দেবে। আসবেন কিন্তু? নিশ্চয়ই যাব, আমার যেতেই হবে। যে মেয়ে হাসতে হাসতে মানুষের বুকে বন্দুক ধরতে পারে, সেই ফুলন দেবীর বেনারসি পরা শান্ত স্নিগ্ধ মিষ্টি মুখটা দেখতে আমার যেতেই হবে। আমি যাব, নিশ্চয়ই যাব। আমিও যাব। এই দুবেলা হালদার বাড়ির ঘ্যাট খেতে খেতে না পেটে একেবারে পাথর জমে গেছে। অনেকদিন পর একটু ভালো মন্দ খাওয়া যাবে। গুড সিস্টেম, ভেরি গুড। আশ্চর্য, নারায়ণতলা শ্যামল হালদারের নামে অনেক বদনাম শুনি, অথচ তার এই বড় ছেলে তো ভারী ভালো মানুষ। কিয়া বাত। সন্ধ্যেবেলা জঙ্গলের পথে একটা মেয়ের মুখে নিজের প্রশংসা শুনতে পাবো, সেটা ভাবতেই পারিনি। নিজের প্রশংসা মানে? কে আপনি? আমি নারায়ণতলা শ্যামল হালদারের ছোট ছেলে বিমল। আমি আর দাদা জঙ্গলে শিকার করতে এসেছি। দাদা পাখি শিকার করে আর আমি শিকার করি পড়ি, দানা কাটা পড়ি। তুমি নিশ্চয় একটু আগে আমার কথাই বলছিলে। আগে না, একটু আগে আপনার দাদার সঙ্গে আলাপ হলো, তার কথাই বলছি। আরে দুদুল, দাদার মনে কোনো রসকস নেই, সেটা পাবে আমার কাছে। যেখানে কোনো নতুন ফুল দেখি আমি ভ্রমণ হয়ে তার বুক থেকে সব মধু লুটে নিই। ছি, একজন অচেনা মেয়ের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না? সত্যি কথা বলতে আমার একটু লজ্জা করে না গো। এই দেখো না, যেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি অমনি আমার সারা শরীরে কালবৈশাখীর মাতন লেগে গেছে। চুপ করুন, ভদ্রলোকের পোশাক পরে জানোয়ারের ভাষা কথা বলবেন না। এই পোশাকটা যদি তোমার পছন্দ না হয় তাহলে এটাকে বরং খুলে ফেলতে পারি, কিন্তু সেটা এখানে নয়। চলো আমার গাড়িতে গিয়ে বসো, চলো। হাত ছাড়ুন বলছি। না 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 না, আমাদের মতো ভ্রমণের তৃষ্ণা মেটাবার জন্যই তো ভগবান তোমাদের মতো ফুলের জন্ম দিয়েছেন। সেই মধুটা একটু চেকে নিতে দাও। হাত ছাড়ুন বলছি। কি ভেবেছেন আপনি গ্রামের গরিব ঘরের মেয়ে বলে আমাদের কোনো ইজ্জত নেই? কেন থাকবে না? তোমাদের যেমন ইজ্জত আছে, আমাদের ছোট বাবুর পকেটে যেমন ইজ্জত কেনার পয়সা আছে। ভালো ভালো টাকা চাই। টাকার গরমে আপনারা আপনাদের মান ইজ্জতের কথা ভুলে যেতে পারেন, কিন্তু গ্রামের গরিব মানুষের কাছে তাদের ইজ্জতটাই পরম ধর্ম। জীবন গেলেও সেই ধর্ম কখনো বিসর্জন দিতে পারবো না। সে কথা সবাই বলে, ওটা যে তোমাদের দাম বাড়াবার কায়দা তা আমরা জানি। কিছু হবে না। একবার যখন ছোট বাবুর নজরে পড়েছো, তখন চোখ বুঝে ডবল দাম পেয়ে যাবে। অসভ্য জানোয়ার কোথাকার! চলে যান এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ এই জঙ্গলের মধ্যে সন্ধ্যাবেলায় তোমার মতো একটা পাখির ডাক কেউ শুনতে পাবে না। শুনলেও এই অঞ্চলের কোনো সালা নারায়ণতলা শ্যামল হালদারের ছেলে বিমল হালদারের সামনে আসার সাহস পাবে না। আমরা তো শ্যামল হালদারের ভাটিখানা চোলাই খেয়ে বড় হয়নি, আমরা মায়ের দুধ খেয়েছি। কি বললি তুই? সেটা বুঝতে হলে মেয়েটার হাত থেকে ছেড়ে দিন, তা না হলে আপনার হাতটা ভেঙে দিতে আমার এতটুকু অসুবিধা হবে না। এই হারামজাদা, কাকে কি বলছিস জানিস? জানি, ওটি হালদার বাড়ির এক কুসন্তান বিমল হালদার, আর তুমি তার সব পাপ কেটে সঙ্গী। পরিচয়টা যখন জানিস তখন তুই কোন সাহস আমাকে গরম দেখাতে এসেছিস? কি নাম তোর? কোথায় থাকিস? আমি চণ্ডীপুরের নরেশ ঘোষ। নরেশ ঘোষ? হ্যাঁ, বহুদিন আগে জঙ্গলের মধ্যে আপনাদের তৈরি একখানা চোলের কারখানা ভেঙে দিয়েছিলাম, মনে আছে? সেবার কোন ধুলার হাত থেকে কোন রকম বেঁচে গিয়েছিলেন, তারপরেও কোন সাহসে আজ একটা মেয়ে সর্বনাশ করতে এসেছেন? আরে যার বাবার নাম শুনলে 10খানা গায়ের লোক দরজা বন্ধ করে দেয়, তার ছেলের কাছে তুই কই ভেট চাইতে এসেছিস? হ্যাঁ, এসেছি, কারণ কৈফিয়ত আদায় করে দেবার কায়দাটা আমাদের ভালো জানা আছে। তাহলে আমার এই ছুরির খেলাটা তুই দেখে নে শয়তান। এই 6 ইঞ্চি ছুরি নিয়ে আমাদের সঙ্গে লড়তে এসেছেন। আমরা কাটারি দিয়ে নখ কাটি, এসব ছুরি দিয়ে কান খোঁচাতে আমাদের লজ্জা হয়। যদি প্রাণের মা থাকে তাহলে ভালো ভালো ঘরে চলে ঘরে ফিরে যান। চলে আসুন ছোট বাবু, এইসব ছোট লোকদের সঙ্গে মারামারি করা আপনার শোভা পায় না। চলুন গাড়িতে উঠুন। না না, গাড়িতে না,
ওই মেয়েটিকে অপমান করার জন্য আজ আপনাদের 10 মাইল পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে, কারণ আমি আপনাদের গাড়ির চাবিটা খুলে নিয়ে এসেছি। আই রাস্কেল, আমি জানতে চাই তুই গাড়ির চাবিটা ফেরত দিবি কিনা। একটু আগে নিশ্চয় নরেশের ক্ষমতার বহরটা ভেবে নিতে পেরেছেন। আর তুমি যদি সৎ হয় তাহলে আগে থেকে বলুন কোন মানের কথা তার ছিল আপনার হাতে ধরিয়ে দেবো। আচ্ছা, তোর মস্তানি আমি ভেঙে দেবো। এই শ্যামল হালদারের ছেলের গাড়ির চাবি আটকে রাখার জন্য তোর জীবনটা মরণ ফাঁদে আটকে যাবে, বুঝলি? মরণ ফাঁদে। কাজটা তুমি ভালো করলে না নরেশ ঘোষ। তোমার মতো বিবেকে আমরা পায়ের তলায় পিষে মারবো। তুমি শুধু একাই মরবে না, তোমার গোটা পরিবারটা সর্বনাশ হবে। বংশে বাদি দেওয়ার জন্য একজনও বেঁচে থাকবে না, একজনও না। ঠিকই বলেছেন নরেশদা, ওদের মতো অমানুষরা সব করতে পারে। তবু আমার জন্য আপনি এভাবে নিজের সর্বনাশ ডেকে আনলেন কেন? তোমার জন্য নয় বোন, আমাদের নিজেদের জন্য, এই সমাজের জন্য। এদেশের মানুষ ভিয়েতনাম টিউবার জন্য কাঁদে, কিন্তু পাশের বাড়ি বন্ধ কারখানা শ্রমিকের কথা ভাবে না। নরেশদা, টিভি সিরিয়ালে দুঃখের এপিসোড দেখে চোখের জল মোছে, কিন্তু নিজের মা খেতে পায় না। নরেশদা, এই অঙ্কটাকে না বদলালে আমরা একা একা কেউ বাঁচবো না রে বোন, কেউ বাঁচবো না। আমার ইচ্ছে আর আশা দেখাবো ওই চোখে নেশা, আমার ইচ্ছে আর আশা দেখাবো ওই চোখে নেশা, রঙের নেশা ভালোবাসা, রঙের নেশা ভালোবাসা, দেখো না আমার দুটি আঁখি। চমৎকার, তোরা দুজনে তাহলে আমাদের বাদ দিয়ে জন্মদিনের উৎসবটা শুরু করে দিয়েছিস। কমল, আপনারা ঘরে কথাবার্তায় ব্যস্ত ছিলেন বলেই আপনাদের বিরক্ত করতে চাইনি বাবা। আমরাও তোমাদের দুজনকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ওখানে বসেছিলাম রুম্পা। আশা করি তোরা দুজনে এতক্ষণে নিজেদের মনের কথাগুলোকে এক সুরে বেঁধে ফেলেছিস। কমল, আমার ওই সমস্ত সিদ্ধান্ত যখন আপনি দিচ্ছেন তখন তো সেখানে আমার কোনো কথা বলে লাভ নেই বাবা। সেটাই বুদ্ধিমানের কাজ, কারণ বাবা হয়ে আমি যা করবো তাতে তোর ভালো ছাড়া মন্দ হবে না। তবে রুম্পার মত আমার জানা দরকার। ওসব নিয়ে ভাবার সময় এখন আমার নেই। আমাদের ক্লাবে আজ একটা বিরাট পার্টি আছে, সুতরাং এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, তবু বিয়ের ব্যাপারে তোর আপত্তি নেই সেটা অন্তত জানিয়ে যা। এদেশে মেয়েদের মনের কথাটা কেউ জানতে চায় না বাবা। আমরা হলাম জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রেই মানিয়ে যাব। গ্লাসে রাখলে গ্লাস, ঘটিতে রাখলে ঘটি, আবার রঙিন বোতলে রাখলে আমরাই হয়ে উঠবো মন মাতানো একটা রঙিন নেশা। এদেশে মেয়েদের মতামতের কোনো মূল্য নেই। এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা শুধুই খেলার পুতুল বাবা, মেয়েরা শুধুই খেলার পুতুল, মেয়েরা শুধুই খেলার। শুনো তো সমল, আমি তোমাকে বলেছিলাম না রুম্পা কখনো আমার কথা অবাধ্য হবে না। অবাধ্য হয়ে কোনো লাভ নেই বলেই ও কথাটা বুঝেছে। তুমি কি বলছো কমল? তোমাদের অমত আমরা কিছুই করবো না, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো বলে। আমরা দুজন দুজনকে ভালোবাসি কিনা সেটা আমরা নিজেরাই জানি না, তবু এই বিয়েটা হচ্ছে আপনাদের নিজেদের স্বার্থে। আমাদের স্বার্থে? না 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 না, তুমি কি বলছো কমল? ও ঠিকই বলেছে রাধেশ্যাম, লুকোচুরি করে কোনো লাভ নেই। তুমি হচ্ছে লোকাল থানার ওসি, তোমার মেয়েকে ঘরে আনলে আমার ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা হবে। এই সত্যি কথাটা ওর জেনে রাখা দরকার। আর এটাও জেনে রাখা দরকার যে কারুর কথাতে এ বিয়ে বন্ধ হবে না, কারণ রুম্পা যদি এ বাড়িতে না আসে তোমাদের অনেক সাদা কালো ব্যবসার ঝাপ বন্ধ হয়ে যাবে। ও তার মানে আমাদের বিয়েটা আপনাদের কাছে কালোবাজারের একটা নতুন কন্ট্রাক্ট? হ্যাঁ, শুধু কালো নয়, সামনে অনেক সাদা ব্যবসা আছে। সেই কনস্ট্রাকশন কোম্পানির তৈরি নদীর বাঁধ 6 মাসের মধ্যে ভেঙে গেছে, তার জন্য ওর কোমরে দড়ি পড়বে। তাই তো এই যুগে মানুষের মতো বাঁচতে হলে সমাজের ওপরতলার মানুষদের হাতে হাত মিলিয়ে চলতে হয়। আর সেজন্যই রাধেশ্যামকে আমার বন্ধু থেকে আত্মীয়ের পদে প্রমোশন দিতে চাই। সুতরাং এই বিয়েতে তোমাকে মুখ বুঝে রাজি হতে হবে, নাহলে কয়েক কোটি টাকার ব্যবসা বরবাদ হয়ে যাবে। তাই তো এই বিয়ে হয়ে যাবার পর আমি আবার গঙ্গা মাটি দিয়ে ব্রিজ বানাবো, লোহার বদলে পাটকাঠি গুঁজে দেবো, পিচের বদলে পচা পাঁক দিয়ে রাস্তা বানাবো, গ্রামের প্রত্যেকটা চায়ের দোকানে চোলায় ঠেক খুলে দেবো, বইয়ের দোকানে সুপার লোটোর ব্যবসা বসে। আর আমি থানায় বসে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো, আর মাসে মাসে কয়েক কোটি টাকা চলে আসবে তোমার পকেটে। আর সেই টাকার ভাগ নিয়ে তুমিও কোটিপতি হয়ে কংস রাজার বংশধরের মতো পায়ের ওপর পা তুলে দিন কাটাবে। চমৎকার! দেশের সর্বনাশ করে নিজেদের স্বার্থ সিদ্ধির ভালোই বন্দোবস্ত করেছেন বাবা। এই যুগটাই তো বন্দোবস্তের যুগ রে। না বাবা না, ওই বন্দোবস্তর খেলায় কোনোদিন কোনো ভুল হলেই হয়তো জীবনের খাতা থেকে তার নামটাই কাটা যাবে। জীবনের সোজা পথে অনেক ভুল হতে পারে কমল, কিন্তু বাঁকা পথের বন্দোবস্তে কোনো ভুল হয় না। ওই পথ ধরি আজ আমি সমাজের মাথায় উঠে এসেছি। সুখের সুখ পাখিটাকে ওই বন্দোবস্তের খাঁচায় আমি চিরদিন বন্ধ করে রাখতে পারবো। সুখের পাখিটা বনে থাকে না বাবা, থাকে মানুষের মনে। দুবেলা দুমুঠো ভাত পেলেই সে মনের আনন্দে বাঁচতে পারে। দুমুঠো ভাতের জন্য আমাদের জন্ম হয়নি কমল, আমাদের সোনার থালায় বিরিয়ানি খেতে হবে, অসাধারণ হতে হবে, 1 নম্বর হতে হবে। 2 নম্বর পথ ধরে 1 নম্বর হওয়া যায় না।
সেই পথটা কিন্তু অন্ধকার গোলক দাদায় ঘুরতে ঘুরতে সর্বনাশের সাগরে গিয়ে মেশে। তুই কি বলতে চাস কমল? আমাদের অতীত জীবনের দিকে তাকালেই দেখতে পাবেন বাবা, একদিন মাথার উপরে আমাদের কোনো খড়ের চাল ছিল না। শুনেছে অনাত্মীয় কাকার সম্পত্তি কাটা নিয়ে আপনি আপনার পথ চলা শুরু করেছেন। এসব কথা তোকে কে বলেছে? তার চিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। চিপ টেনে ছিঁড়ে ফেললে সত্যিটাকে কোনোদিন মিথ্যা করা যায় না বাবা। যদিও হিমাংশু আজও জেল খাটছে, তবু লোকে বলে সেই কাকার খুনের পেছনে নাকি কোনো মর্তের দেবতার হাত ছিল। লোকের কথায় কিচ্ছু এসে যায় না, পয়সা থাকলে তার 7 গুণ মাপ হয়ে যায়। তবু পাপ কখনো তার বাপকে ছাড়ালো না। রক্তের ভেতরে লুকোনো থাকে ধ্বংসের বীজ, আর সেই রক্ত একদিন এই হালদার বাড়িকে দিয়ে কোন রক্তের পথে নিয়ে যাবে তা আমরা কেউ জানি না বাবা, কেউ জানি না। কমল শুনে না, কমল, কমল শোন। হ্যাঁ গো, ওই হারামজাদা যা বলে গেল সব সত্যি। সত্যি এই সম্পত্তি তোমাদের নয়। না, বাবা মারা যাবার পর গ্রাম সভাদের ওই কাকার কাছে আমি ম্যানেজারি করতাম। একদিন কাকা কাকিমা দুজনেই মারা গেল। ওদের বাচ্চা ছেলেটা কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। আমিও সুযোগ বুঝে দলিল জাল করে ওদের সব সম্পত্তি আমাদের 3 বাপ ছেলে নামে করে নিলাম। কিন্তু তোমার কাকা কাকিমা হঠাৎ মরল কিভাবে? তুমি শালা পরের ঘরের মেয়ে, তারপর দ্বিতীয় পক্ষের স্ত্রী, অত কথা তোমার কাছে কি? বুদ্ধি ঠিকই একটা। দলিলটা যখন জাল করলে তখন 3 বাপ ছেলে নামে করতে গেছিলে কোন বুদ্ধিতে? তখন তো তোমার মতো জালি মাল আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে আসেনি, তাই মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলাম। কিন্তু কমল যখন সব কথা জানে তখন ও যদি কাকা সেই হারানো ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসে, ও তো আবার ধর্মপুত্র যুধিষ্ঠির। তার আগেই আমি কমলকে গলা টিপে শেষ করে ফেলবো লতিকা। অনেক রক্ত হাতে মেখে আমি লাখ লাখ টাকা করেছি। সেই টাকার জন্য নিজের ছেলে রক্ত ছড়াতে আমার এতটুকু মায়া হবে না। তাহলে শয়তানটাকে বিয়ে দিতে যাচ্ছ কেন? ওই শালা থানার ওসিটা আমার অনেক গোপন কথা জেনে ফেলেছে। ওই বেটাকে হাতের মুঠোয় পুড়তে হবে। তাই তোর মেয়েটাকে এ বাড়িতে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দেব। বুঝেছি গো, বুঝেছি। আমি হলাম তোমার দ্বিতীয় পক্ষের সতী লক্ষ্মী। তোমার মনের কথা বুঝতে আমার এতটুকু দেরি হয় না। ওই নতুন বউটাকে এবারে জেলখানায় বন্ধ করে এমন যন্ত্রণা দিয়ে মারবো যে বাবা সারা জীবন হাত জোর করে তোমার পায়ের তলায় বসে থাকবে। তার আগে ছোট বাবুকে বাঁচান স্যার। 10 মাইল রাস্তা হেঁটে আসে ছোট বাবুর পায়ের খিল খুলে গেছে। কেন কেন? গাড়ি থাকতে বিমল হেঁটে আসতে গেল কেন? ওই চণ্ডীপুরের নরেশ ঘোষ আমার গাড়ির চাবিটা আটকে রেখেছে বাবা। চণ্ডীপুরের নরেশ ঘোষ, যে হারামজাদাটা একবার আমাদের একটা চোলাইয়ের কারখানা ভেঙে দিয়েছিল, হটুগঞ্জের চৌধুরীদের বাড়িতে যার বোনের বিয়ে ঠিক হয়েছে। ওই শালার বড্ডবার বলেছে। আপনি যদি এখনো কিছু না বলেন। কিন্তু নরেশ কেন তোদের গাড়িটা আটকালো সেটা আগে জানতে হবে। কি করেছিলি তোরা? জঙ্গলের মধ্যে একটা মেয়েকে একা পেয়ে আমি শুধু তার হাতটা ধরেছিলাম। শালা শালা। ও মা মা মা! তাই বলে বদমাইশটা তোর গাড়ি আটকে রেখে দিয়েছে? ছোট লোকগুলোর এত বড় স্পর্ধা! এই বিষয়ে আপনাকে কষ্ট হবে স্যার। করবো, নিশ্চয়ই করবো। প্রেমচাঁদ, পা থেকে জুতো খোল। এবার ওটা দিয়ে তোর পেয়ারের ছোট বাবুর মুখে কয়েক ঘা জুতোর বাড়ি লাগা। কি বলছো বাবা? ঠিকই বলছি, ঠিকই বলছি। আচ্ছা, এতদিন ধরে আমার পাশে থেকে থেকে কি শিখলি? আমাকে আমাকে কোনোদিন কোনো গায়ের মেয়ে বোর হাত ধরে টানতে দেখেছিস দিনের বেলায়? আরে বাবা, মেয়েটাকে যদি তোর পছন্দ হয়েই থাকে তাহলে রাতের অন্ধকারে মুন্নার দলকে দিয়ে ওকে সোজা আমাদের বাগান বাড়িতে তুলে নিয়ে যা। তারপর সারা রাত ধরে যত খুশি। দুঃশালা, মায়ের সামনে এসব কি শেখাবো? সৎমা হলেও তো মা। তো সে কি গো, তুমিও তলে তলে? কেন গো? যার প্রাইভেট গাড়ি আছে সে কি ট্যাক্সিতে চাপে না? থাক 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 থাক। তোমাদের বাপ ছেলে কীর্তি কেলেঙ্কারি আমার জানতে বাকি নেই। তাই বলে লোকটা আমাদের গাড়িটাকে চিন্তা করে দেবে? অনেক জিনিস চিন্তাই করে আমার স্বভাব নয়। এদিন আপনাদের গাড়ির চাবি। এই তো এসে গেছে। হ্যাঁ রে, আমি তোদের বলেছিলাম না নরেশ খুব ভালো ছেলে। এসো এসো এসো। তার খবর সব ভালো তো? তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, আগামী 15 তারিখে বিয়ে। বাবা বা, খুব ভালো খবর। দাও, কার্ড দাও। আগে না, আমি আপনাকে নেমন্তন্ন করতে আসিনি, শুধু এই চাবিটা ফেলে একটা কথা বলতে এসেছি। হালদার বাবু, ওই লম্পটটাকে একটু সাবধান করে দেবেন, তা না হলে আমার গাড়ির সঙ্গে গাড়ির মালিককেও আটকে রাখবো। আস্তে আস্তে কথা বলো। আমার মেজাজটা খুব নরম, কিন্তু আমার পাশের লোকেরা যদি এসব কথা শুনে ফেলে খেপে গিয়ে কিছু একটা করে বসতে পারে। আমি আপনার পোষায় কুকুর না যে ওই কথা শুনে ভয়ে কুকুরে যাবো। তোর এত দূর সাহস যে বাবার মুখে কথা বলিস? চাচাবেন না, চাচাবেন না। আপনার মহল্লা में कुत्ता भी शेर होता है। গাড়িটা ফেলে যখন পালিয়ে এসেছিলেন তখন কোথায় ছিল এই মেজাজ? ছোট বাবু, যদি সাহস থাকে তাহলে বাড়ির বাইরে চলুন, নরেশের ক্ষমতাটা একবার বুঝিয়ে দিয়ে যাবো। এই গুন্ডা,
আপনারা যা ইচ্ছে করুন, কিন্তু আপনাদের কোনো লোককে যেন আমাদের চণ্ডীপুরে দেখতে না পাই। পাবে না, পাবে না, পাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এরা কেউ আর কোনো দিন তোমাদের গ্রামে যাবে না। না গেলেই ভালো, কারণ আমি আবার থানা পুলিশে বিশ্বাস করি না, আর মশা মারতে কামানো চালাই না। ওই কাজটা আমি তুই মনে করতে পারি। তোমার মুখের উপর অত বড় কথা বলে গেল, তবু তুমি কিছু বললে না বাবা? প্রেমচাঁদ, বড় বাবু, তুই আসিস মুন্নাকে খবর দে, ওদের ঘরটা আমি জ্বালিয়ে দেবো। আমি এক্ষুনি যাচ্ছি ছোট বাবু, মুন্নার সঙ্গে আমিও থাকবো, তারপর আমি নিজের হাতে ওদের ঘরে আগুন জ্বালিয়ে দেবো। ঘরের আগুন তো জল টেনে নিভবে, তারপর আবার নতুন ঘর তৈরি হবে। তাই এমন জায়গায় আগুন দিতে হবে যে আগুন কোনোদিন নিভবে না। ঠিক বলেছ লতিকা, আগুন দিতে হবে ওর মনে, যে মনের আগুন সারা জীবন ধরে ওই নরেশের বুকের ভেতর ধিকি ধিকি করে জ্বলবে। আর তার জন্য মুন্নাকে অনেক দূরে বসে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? স্বর্গের দেবতা যখন কাউকে মরণের ডাক পাঠায়, তখন চিত্রগুপ্তের খাতায় তার নাম লেখা থাকে, কিন্তু আমি কখন কাকে কিভাবে উপরে পাঠাই এই পৃথিবীর কোনো খাতায় তার কোনো হিসেব থাকে না। আমি ছিল দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টটপেটো, আমি ভীম ভাসমান মায়ের। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम। বাহ, চমৎকার! তোমার নাচ গান এখনো আগের মতোই নেশা ধরানোর ক্ষমতা রাখে রুম্পা। তোমার মুখে একদম মনে হয় না সুজিত। বিশ্বাস করো, সত্যি বলছি, আমি এখনো চোখ বুঝলেই তোমার সেই হাসি ভরা মুখটা দেখতে পাই, আর মনের গভীরে শুনতে পাই তোমার গানের সুর। তাহলে 6 মাস তুমি ভুলে থাকলে কি করে? বেশ কয়েক বছরের চেষ্টার পরেও যখন তোমার মনের খবর জানতে পারলাম না, তখন তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে নিজের মনটাকেই বোঝার চেষ্টা করছিলাম। তাই নাকি? শুনেছি মানুষের মন বোঝার চেষ্টা করাটা নাকি ঝিনুক দিয়ে সমুদ্রে জল মাপার মতোই কঠিন কাজ। অবশ্যই কঠিন, যদি সেটা মেয়েদের মন হয়। তোমাদের মনটা হলো চোরাবালির রাজত্ব, মাপতে গেলেই তলিয়ে যেতে হয়। আর পুরুষ মানুষের মন হলো গভীর জলের বুদবুদ, সব সময় জলের উপর ভেসে ওঠে। তাই সামান্য কথাটা জানার জন্য তোমাকে 6 মাস অজ্ঞাতবাস থাকতে হলো? আমি তো অনেক আগেই জানতাম তুমি আমাকে খুব পছন্দ করো। ঠাট্টা নয়, বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। তাই আজ আমি তোমার কাছ থেকে সত্যি কথাটা শুনতে এসেছি। বলো বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? জানি না, জানি না। ওই কথাটা তুমি আমার সামনে আর একটা বারও বলবে না সুজিত। অনেক দিন তোমাকে আমি এই প্রশ্নটা তুলতে বারণ করেছিলাম, তবু কেন তুমি এতদিন বাদে এসে সেই একই প্রশ্ন আবার করছো? যে কথাটার উত্তর আমি নিজেই জানি না, সেটা আমি তোমাকে কেমন করে বলবো সুজিত? তাহলে কি তুমি কমলকে ভালোবাসো? সেটা তো আরো কঠিন প্রশ্ন। কমলকে আমি এই কথার জবাব দিতে পারিনি। অথচ আমি শুনলাম তুমি নাকি তাকে বিয়ে করছো। আমি বিয়ে করছি না, আমার বাবা জোর করে বিয়ে দিচ্ছেন। কাউকে ভালো না বাসলে তাকে বিয়ে করবে কেন? দেশের মা ঠাকুরমারা কিন্তু ভালোবেসে বিয়ে করেননি, বিয়ের পর তাদের স্বামীদের ভালোবেসেছে। সে যুগটা এখন আর নেই রুম্পা। যুগটা বদলানো, মেয়েদের উপর জুলুমের কায়দাটা কিন্তু এখনো বদলায়নি। এখনো মেয়েরা বিয়ে করে না, তাদের বিয়ে দেয়া হয়। বাবা মা দাদা কাকার স্বার্থের হারে কাটে তাদের জোর করে বলি দেয়া হয়। এখনো মেয়েরা শুধুই খেলার পুতুল। রুম্পা, হ্যাঁ সুজিত, আমার বাবার কমলের বাবা একটা ব্যবসায়ী, গাছছড়া বাঁধার দরকার, তাই আমাদের দুজনকে বিয়ের বাঁধনে বেঁধে ফেলতে চাইছে। কিন্তু তুমি কেন সেটা মেনে নেবে? তোমার মতো একজন শিক্ষিতা মেয়ে কেন এইভাবে জুলুমের শিকার হবে? সেটা রুম্পাকে ভাবতে দাও সুজিত। আমি ওর বাবা, ওর ভালো মন্দ বোঝার দায়টা তোমার নয়, আমার। সেই দায়িত্বটা পালন করার আগে নিশ্চয়ই নিজের মেয়ের মনের খবরটা জানার চেষ্টা করবেন। মানুষের মন হলো কাপড়ে মিলে সাদা থান, যে রঙে ডুবাবে সেই রং ধরে নেবে। সেটা নকল রং। শালিক পাখিকে রং করে ময়নার খাঁচায় রাখা যায়, কিন্তু তার মুখ থেকে ময়নার গান বার করা যায় না। ক্যাসেটের গান আছে সুজিত। এই যুগে যাদের পয়সা আছে তারা যেমন নকল পাখি পোষে, তেমনি নকল গানও শোনে, আর ফুলদানিতেও সাজিয়ে রাখে নকল ফুল। নকল সোনার গয়না পরে মানুষের চোখ ধাঁধানো যায় রুম্পা, কিন্তু নকল জীবন নিয়ে বাঁচা যায় না। আমার বাবার জীবনের গানটা লেখা হয় ব্যাংকের খাতায়, নগদ টাকা স্রোতে সেই গানের সুর ভেসে আসে, ঝনঝন শব্দে তৈরি হয় তবলার বোল। জীবনের সমৃদ্ধি রাজা হলো অর্থনীতি, যার টাকা তার সমাজ। হালদার বাড়ির বউ হলে রুম্পা সারা জীবন টাকার গতিতে শুয়ে সুখের স্বপ্ন দেখবে, কিন্তু তোমার মতো একজন গরিব স্কুল মাস্টার ওকে কি দিতে পারবে? আপনাদের সমাজ থেকে যা হারিয়ে গেছে সেই ভালোবাসা।
সেটা কি জিনিস? খায় না গায়ে মাখে? আগে ভালোবাসা হলো একরকম ভাইরাস, যার নাম জন্ডিস, বাংলায় যাকে বলে নেবা। নেবা? আগে যুবক যুবতীরা এই রোগে বেশি কাইলায়। প্রেমের ভাইরাস শরীরে ঢুকলে প্রথমে চোখ দুটো হলুদ হবে, আর সেই হলুদ চোখের সামনে সবসময় সর্ষে ফুল ফুটে থাকবে। তখন কানা ছেলের নাম পদ্মলোচন, হনুমানের বউকে মনে হবে ঐশ্বর্য রায়। আমাদের কথার মধ্যে আপনি ঢুকে বললেন যে কে আপনি? কে কে কে? আমি শ্রী আয়না মল্লিক, মানুষের সুখ দুঃখের ছবি দেখায়। বুঝেছি বুঝেছি, তুমি একটা বদ্ধ পাগল, তোমার কথা কেউ শুনবে না। মানে কেটে বলো, কেটে বলো। আগে আগে আমার এই ম্যাজিক আয়নার সামনে নিজেকে একবার দেখবেন না। আমার আয়নার সামনে আপনি যদি একবার দাঁত বের করে আসেন না, তখন দেখবেন আপনি ফেউ ফেউ করে কাঁদছেন। কি উল্টো পাল্টা কথা বলছেন? খাঁটি সত্যি কথা বলছি স্যার। এই আয়নার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। আসলে এদেশের মানুষ ভেতরে ভেতরে সবাই কাঁদছে, কিন্তু সেটা ভোলার জন্যই বাইরে সবাই হাসি মুখ দেখাচ্ছে। আমার আয়নায় সেই সত্যিটা ধরা পড়ে যায়। বাহ, বেশ মজার ব্যাপার তো। তাই কখনো হয় নাকি? ওই ম্যাডাম হয়, এই তো দেখুন না পুলিশের পোশাক পরে উনি পকেটের ভেতর হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন। আমার আয়নায় কি দেখছি জানেন? রাবণের মতো 10টা মুখ হা করে 20খানা হাত পেতে দাঁড়িয়ে আছে ঘুষের টাকা খাওয়ার জন্য। হেসো না সুজিত, হেসো না। এই পৃথিবীতে টাকাই একমাত্র সত্য। সেই জন্য কমলার সঙ্গে আমি রুম্পার বিয়ে দিচ্ছি। আগামীকাল সন্ধ্যাবেলা শ্যামলদা বাড়িতে ওদের বিয়ের আশীর্বাদ হবে। আর সেটা বন্ধ করতে হলে ওদের চেয়ে আরো বড় গাড়ি চড়ে তোমাকে এই বাড়িতে আসতে হবে। বিদেশি ব্যাংকে আরো বড় অঙ্কের খাতা খুলতে হবে, নইলে তোমার এই হলুদ ভালোবাসাটা চিরদিন লাল আলোর সিগন্যালে আটকে থাকবে। তবু উনি কিন্তু বারবার এই বাড়িতে আসবেন, কারণ বহু যুগ আগে কেষ্ট ঠাকুর রাধার পেছনে লাইন মেরে মেরে এদেশের সব ছেলেগুলোকে মেয়েদের পিছনে লেলিয়ে দিয়ে গেছেন। হাসবেন না ভাই, হাসবেন না। আপনি অন্তত হাসবেন না। কারোর কাছে হাত পেতে ভালোবাসা ভিক্ষে করবেন না। পয়সা না থাকলে পৌরস দিয়ে মেয়েদের মনটাকে জয় করে নেন। মনে রাখবেন, ঐশ্বর্যের অলংকার কখনো পুরুষ মানুষকে মানায় না। তাই তো মহাদেব ছিলেন জন্ম গরিব, পথের ভিখারি, তবু তার মান রাখার জন্য পার্বতীকে মরতে হয়েছিল। কিন্তু এই যুগের পার্বতীরা প্রতিদিন শিবহীন যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ধনতান্ত্রিক লোভের দুনিয়া দাঁড়িয়ে পাল্লায় প্রতিদিন তাদের ভালোবাসাটা নিলামে উঠছে। চাঁদের জুতোর তলায় চাপা পড়ে থাকছে তাদের ভালোবাসার স্বপ্ন। আর স্বয়ংবর সময় শিবের উলঙ্গ মূর্তি তৈরি করে আমার বাবার মতো দক্ষ রাজারা শুধুই হাসছে, চিৎকার করে হাসছে, চিৎকার করে হাসছে, চিৎকার করে হাসছে। মেয়েটা সত্যি সত্যি একটা হাসির কথা বলে গেল। আমার আয়নায় চোখ রাখলে দেখতে পেতেন ওটা হাসি নয়, এক কুমারী মেয়ের কান্না। সে কান্না শোনার সময় উনার নেই। মনের দেউল থেকে মমতার প্রতিমাকে বিসর্জন দিয়ে উনি দেউলিয়া হয়ে গেছেন। শূন্য বেদিতে বসিয়েছেন এক সোনার হরিণকে, যে সোনার হরিণ চিরকাল ধরাছোঁয়ার বাইরে থেকে মানুষকে শুধু সর্বনাশের পথে নিয়ে যায়, সর্বনাশের পথে। তুমি হঠাৎ এসে আমার সাজানের ছকগুলো উল্টে দিতে চাইছো কেন বলো তো? তুমি কে? আমি এক পাগল। আমি আমি রাঁচির পাগলাগারদ থেকে পালিয়ে এসেছি। পুলিশের সঙ্গে মিথ্যে কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে আমিও সত্যি কথা বলি। আমিও পুলিশ, দিল্লি সিবিআই থেকে আসছি। কেন 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 এখানে পুলিশ আসবে কেন? পুলিশ আসবে কেন? অনেকদিন আগের একটা খুনের ঘটনা আমি নতুন করে তদন্ত করতে এসেছি। খুন? কার খুন? পুলিশও তাহলে ভয় পায় না? স্যার না, আমি পুলিশ টুলিশ কেউ নই। তাহলে তুমি কে? আমি হচ্ছি রেশনের চাল। পয়সা দিয়ে স্লিপ কেটে থলে হাতে লাইনে দাঁড়িয়ে থাকুন, বস্তা থেকে কি মাল বেরোবে সেটা সময় মতোই দেখতে পাবেন। দেখতেই হবে। সোনালীর বিদায় দৃশ্যটা আমাকে নিজের চোখেই দেখতে হবে। একটু পরে মন্ত্র উচ্চারণ করে বোনটাকে আমি নিজের হাতে সম্প্রদান করব। এতদিনের ভালোবাসার বাঁধন ছিঁড়ে বোনটা আমার নতুন জীবনের পথে পা রাখবে। এমন দিনে আমি হাসতে পারছি না কেন? কেন আমি হাসতে পারছি না? তোমার তো সবকিছুতেই বাড়াবাড়ি। বলি এমন দিনেও যদি আমরা হাসতে না পারি তাহলে আর কবে হাসবো? তুমি কি বলছো জ্যোতিকা? ঠিকই বলছি গো। শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করিনি, একটাই মাত্র ননদ ছিল, সেটাও চলে গেলে একলা ঘরের গিন্নি হয়ে পায়ের উপর পা তুলে রাজভোগ খাবো। তাই বুঝি সকাল থেকে উপোস করে বসে আছো? কি করবো বলো? ঠাকুরজি যদি উপোস করে থাকে আমি তাহলে কি করে খাবার মুখে তুলবো? এতদিন যে দুজনে একসঙ্গে এক থালায় ভাত খেয়েছি, এরপর তো একা একাই খেতে হবে গো। বলো না গো, বলো না। কালকের কথা আজ আর মনে করিয়ে দিও না। আমার নিজের কোনো ভাই বোন নেই। সোনালীকে পেয়ে দিদি আর বোনের ভালোবাসার এক আশ্চর্য জগৎকে আমি কাছে পেয়েছিলাম, সেটাও এবার হারিয়ে যাবে। এই দেখো, তুমি যদি এখন থেকে এভাবে কাঁদতে শুরু করো তাহলে আমি কি করব বলো তো? 5 বছরের সোনালীকে আমার কাছে রেখে বাবা মা মারা গিয়েছিলেন। সেই প্রদীপটাকে অন্যের ঘরে পাঠিয়ে আমার জীবনটাও যে অন্ধকারে ভরে যাবে গো। আমি কাঁদছি কোথায়? কাঁদছো তো তুমি। ওগো ওগো, চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়াও। তোমার উপর যে অনেক দায়িত্ব গো, অনেক দায়িত্ব। আমার দায়িত্ব আমি ঠিকঠাক পালন করেছি বৌদি। তোমার ননদ
এই পাগড়িটার কাছে আমাকে একা ফেলে রেখে তোমরা দুজনে কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ বলো? এখন থেকে তো দূরে দূরেই থাকতে হবে, তাই দাদার বৌদি এখন থেকে তো রিহার্সাল দিয়ে নিচ্ছে। দূরে দূরে থাকলেই হলো? সপ্তাহে একদিন করে যদি ওই বাড়িতে না যাও আমি কিন্তু এখানে ঠিক পালিয়ে আসবো বলে দিচ্ছি। বিয়ের আগে আমিও এই কথা বলতাম রে, আর এখন দেখ না, বছরে একবারও বাপের বাড়ি যাওয়ার সুযোগ পাই না। আরে সোনালি, দাদা শ্বশুর বাড়ির সুখের সংসারে গিয়ে এই কুলে ঘরটার কথা তোমার তো মনেই থাকবে না। এই কুড়ে ঘরটাই তো আমার কাছে রাজপ্রাসাদ দাদা। তুমি হয়তো গাড়ি বাড়ি দিতে পারোনি, কিন্তু ভালোবাসার সাগরে তুমি আমাকে ভাসিয়ে রেখেছো। কোনোদিন তুমি আমার একটা কড়া কথা বলনি। এই শান্তির আশ্রয় ছেড়ে আমি কোথাও গিয়ে সুখী হব না দাদা। আজকের দিনে ও কথা বলতে নেই রে, ভগবানের আশীর্বাদ নিয়ে যেখানে যাচ্ছিস সেখানকার সবাইকে নিয়ে যেন তুই সুখী হতে পারিস। তাই তো আমি আয়না নিয়ে ঠিক সময় এসে গেছি সেই সুখের ছবি দেখাতে, কারণ আমার এই আয়না সঠিক ছবি দেখায়। শুধু আয়নায় মুখ দেখলে হবে ভাই, ঝানোটা ফেলে দিয়ে একটা নতুন আধুনিক ক্যামেরা নিয়ে আসুন। ও, আপনাদের বাবা মারা যখন বুড়ো হয়ে যান তখন তাদের ফেলে দিয়ে বুঝি নতুন আধুনিক বাবা মানতে ছোটেন বুঝি? বাহ, ভারী সুন্দর কথা বলেছেন তো। সত্যি কথা সব সময় সুন্দর হয়, কিন্তু সেই সত্যিটাই কেমন বদলে যাচ্ছে। আমরা কেউ ভালো নেই, কিন্তু কেমন আছেন জিজ্ঞাসা করলে সবাই বলছি ভালো আছি। যে মেয়ে ফুল পাখি নদী পাহাড়কে ভালোবাসতে পারে তার জীবনে সুখ শান্তি ভালোবাসার কোনোদিন অভাব হবে না। সেই খবরটা নেওয়ার জন্য 10 মাইল রাস্তা গাড়ি হাঁকিয়ে ছুটেছে। গুড সিস্টেম, ভেরি গুড। হে ভগবান, আপনার 10 মাইল গাড়ি ছুটিয়ে আমাদের দাদাকে নালিশ করতে এসেছেন? ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। নালিশ করতে আসেনি, নেমন্ত্রণ খেতে এসেছে। না দাদা বিশ্বাস করো, আমি শুধু জঙ্গলে পাখি মারতে বারণ করেছিলাম, আর আমি কিছু বলিনি। তবু আপনি আমার একটা বিরাট ক্ষতি করেছেন। আমি? যার জন্য আমার জীবনের ছকটাই বদলে গেছে। এই আপনি কি বলছেন? আমি সাক্ষী আছি, সোনালি এমন কিছু করেনি। করেছে, নিশ্চয়ই করেছে। কথার চাবুক মেরেও আমার এতদিনের স্বীকার করার নেশাটা ছেড়ে দিতে বাধ্য করেছে। তাই বলুন, আপনি স্বীকার করাটা একদম ছেড়ে দিয়েছে? এক ধাক্কাতেই বড় বাবু জন্মের মতো বন্দুক বাক্সে বন্ধ করে রেখে দিয়েছে, যাকে বলে গুড সিস্টেম, ভেরি গুড। আমার বোনের জন্য এই অঞ্চলে অনেককে শিকারের নেশা ছাড়তে হয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আপনারা বুঝি বাইরে থেকে আসছেন? আগে হ্যাঁ, আমি নারায়ণতলা শ্যামল হালদারের বড় ছেলে কমল। তার মানে আপনি বিমল হালদারের দাদা? ঠিক ধরেছেন, গুড সিস্টেম। তার ছোট বাবুকে আপনি চেনেন নাকি? না চিনে ভালো ছিল, তবে বাধ্য হয়ে চিনেছিলাম। শুনুন বড়দা শুনুন, চোরদা এখানেও কেস কেলো করে রেখেছে। ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। ছি 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 ছি, বাবার ভাইয়ের জন্য আমি লজ্জায় কোথাও মুখ দেখাতে পারবো না 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 না, ওদের জন্য আপনাকে লজ্জা পেতে হবে না। আপনি হালদার বাড়ির পাখের সমুদ্রে পদ্ম ফুল হয়ে ফুটে আছেন, তা আমরা জানি। ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। এখন আর সময় নষ্ট করতে পারবো না। একদম না, একদম না। গাড়ির ঝাঁকুনিতে পেটে মোচড় দিচ্ছে। যাই ওদিকে রান্নাঘরের সিস্টেমটা দেখা। এই যে নরেশ বাবু, আপনি শিগগির একবার থানায় চলুন। কেন থানায় যাবো? কেন, কি হয়েছে? দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাদের বরের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে? এ আপনি কি বলছেন? কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? বিমান কেমন আছে? হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। তবে উনি বাঁচবেন কিনা বলতে পারছি না। হে ভগবান, এ আমাদের কি সর্বনাশ হলো! ভগবান নয়, এই সর্বনাশের জন্য দায়ী একজন মানুষ। ভদ্রলোককে মেরে ফেলার জন্য একটা লরি ইচ্ছা করে ওদের গাড়িটাকে সামনে থেকে ধাক্কা মেরেছে। কি বলছেন আপনি? কে ওদের এত বড় সর্বনাশ করবে, আর কেনই বা করবে? সেটা এখনই ঠিক বলতে পারছি না, কারণ খুনি ড্রাইভার ওই লরিটা নিয়ে পালিয়ে গেছে। তবে ওই লরির নম্বরটা পেয়েছি, WMA 1791। WMA 1791? না 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 না, তা কি করে সম্ভব? এ কিছুতেই হতে পারে না। কেন বলুন তো? ওটা কি আপনার চেনা গাড়ি? হ্যাঁ, ওই লরির মালিক আমার বাবার পোষা গুন্ডা মুন্না। সে নিজেই ওই গাড়িটা চালায়। মুন্না? ও আই সি। কিন্তু মুন্না শুধু শুধু বিনা কারণে ওদের এত বড় সর্বনাশ করতে যাবে কেন? বিনা কারণে নয়, সেদিন তুমি ভাইকে একটু শিক্ষা দিয়েছিলাম বলে ওরা আমার বোনের বিয়েটা ভেঙে দিয়ে তার প্রতিশোধ নিল। হতে পারে, ওই শ্যামল হালদারের মতো মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। নরেশ বাবু, আমি হাসপাতালে যাচ্ছি, আপনি ঘন্টা খানেক পরে অবশ্যই একবার থানায় চলে আসবেন। চলে, নমস্কার। আমি যাব, আমি এক্ষুনি যাব। আমি এত সহজ ওদের ছেড়ে দেব না। না দাদা, তুমি যাবে না। যাব না? না, কি লাভ হবে গিয়ে? ওদের টাকা আছে, ক্ষমতা আছে, ওদের কোনো গতি তুমি করতে পারবে না। বরং উল্টে একটা কেস দিয়ে তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। তাই তোর গ্রামের ঘরে ঘরে গিয়ে সব কথা বলবো, ওই শ্যামল হালদারের মুখের সামনে খুলে দেবো। ওদের শয়তানি কথা তো সবাই জানে দাদা। এই গায়ের গরিব মানুষেরা ওদের বিরুদ্ধে কোনোদিন যেতে পারেনি, আর আজও পারবে না। তাই বলে এত বড় অত্যাচার আমরা মুখ বুঝে মেনে নেব? হ্যাঁ দাদা, মেনে নেবে, মেনে নেবে দাদা, মেনে নেবে। গরিব হয়ে জন্মালে না অনেক কিছু মেনে নিতে হয়। ওদের বিচার কেউ করতে পারবে না, বরং অতি সহজেই আমার গায়ে কলঙ্কের কালি মাখিয়ে দেবে।
সবাই সবাই আমাকে দেখে বলবে আমি লগ্নভ্রষ্টা, আমাকে দেখে উপহাস করবে, কিন্তু একটা মানুষ এগিয়ে আসবে না, একটা মানুষ এগিয়ে আসবে না আমার মাথা থেকে কলঙ্কের টিকা মুছিয়ে দিয়ে সম্মানের সিঁদুর বাড়াতে। তাই তুমি হালদার বাড়ির সুখের সংসারটাকে প্রতিশোধের আগুনে পুরো ছাই করে দিতে চাই। আমি যাবো, আমি এক্ষুনি যাবো। না, আমি এখানে দাঁড়িয়ে থাকতে আপনি কিছুতেই হালদার বাড়িতে যেতে পারবেন না নরসদা। বাহ, চমৎকার! এবার হালদার বাড়ির রক্তটা তোমার ভেতর থেকে কথা বলছে। এই তোমার আসল চেহারা। হ্যাঁ, আর আমি নিজের চেহারাটা চেপে রাখবো না। এতদিন বাবা আর ভাইয়ের সঙ্গে লড়াইটা ছিল ভেতরের, আজ সেটা হবে সামনাসামনি। আপনার যে বোনের স্মৃতি সিঁদুর ওরা কেড়ে নিতে চেয়েছিল, আজ এই লগ্নে তার বিয়ে দিয়ে হাসি মুখে গিয়ে দাঁড়াবে ওদের সামনে। কিন্তু আমার এই লগ্নভ্রষ্ট বোনকে এখন কে বিয়ে করবে? হালদার বাড়ির বড় ছেলে কমল বিয়ে করবে আপনার বোনকে। কমল! এই হবে ওদের পাপের বিচার আর আমার প্রায়শ্চিত্ত। আপনার যে বোনের স্মৃতি সিঁদুর ওরা কেড়ে নিতে চেয়েছিল, যে মেয়েকে ওরা খেলার পুতুল ভেবেছিল, সেই সোনালী আজ রাজধানী হয়ে হালদার বাড়ির সিংহাসনে গিয়ে বসবে। আমার বাবার এতদিন যে হাতে ছিল অত্যাচারের অস্ত্র, সেই হাতে আজ তাকে ধরতে হবে। আশীর্বাদের ওরে সোনালী, দেখ দেখ, শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মার খাওয়া মানুষ। চোখের জল মুছে এই দেবতার হাতে সিঁদুর নিয়ে তোর জীবনটাকে তুই ধন্য কর। এসো কমল, আয় সোনালী। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা উল্লু দে, আজ আমার সোনালীর বিয়ে, আমার সোনালীর বিয়ে, আমার সোনালীর। প্রেমচাঁদ, তোর খবর যদি সত্যি হয় তাহলে আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি পাকা খবর এনেছি ছোট বাবু, নতুন বর সালাপ হাসপাতালে সে মৃত্যু দিন গুনছে। অর্থাৎ মুন্নার কাজের কোনো ভুল হয়নি। বিয়ের আগেই হয়েছিল নরেশ ঘোষের বোনটা বিধবা হয়ে গেছে। হ্যাঁ ছোট বাবু, সুন্দরী সোনালী এখন লগ্ন ভ্রষ্টা হয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। আর কোনোদিন কোনো হিন্দু ঘরের ছেলে ওই লগ্ন ভ্রষ্টা দাগি মেয়েটাকে বিয়ে করবে না। এইবার ওই নরেশ ঘোষের তেজটা ভেঙে যাবে। আমাকে অপমান করার জন্য ওকে। তুই তো মারদাঙ্গা করতে গিয়েছিলি, বুদ্ধি করে কেমন বসটা দিলাম দেখলি? তোমার জবাব নেই বাবা, সত্যি তুমি গুরুদেব। ঠিক আছে, এখন সব কথা থাক, কাজের কথা বল। আশীর্বাদে সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ বাবু, ফুল মিষ্টি সব এসে গেছে, পুলিশ সামনে এসে গেলেই পার্টি শুরু হয়ে যাবে। আমরা কখনো কোনো ব্যাপারে লেট করি না প্রেমচাঁদ, বিশেষ করে আজ যখন আমার মেয়ের আশীর্বাদ। এখানে আসার জন্য রুম্পা সকাল থেকে তাগাদা দিচ্ছে। বাজে কথা বলবে না বাবা, ভালো হবে না কিন্তু। না 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 মানা, আজকালকার মেয়েদের তো লজ্জা পেলে চলবে না, বিশেষ করে তোমরা দুজনে যখন দুজনকে পছন্দ করে বিয়ে করছো। হ্যাঁ, কিন্তু আসল লোককে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? দাদা বোধহয় আজকে অফিসে গেছে, এখনই ফিরে আসবে। কি গো, তোমরা তো দেরি করছো কেন? শুভ কত পেরিয়ে যাচ্ছে, আশীর্বাদের কাজটা শুরু করে দাও। কি করে শুরু করবে? আপনার গুণধর ছেলেই তো এখনো এসে পৌঁছায়নি। এখনো আসেনি? না, কমলকে আজ পর্যন্ত মানুষ করতে পারলাম না। তুমি কিচ্ছু ভেবো না মা, তুমি কিচ্ছু ভেবো না। আমি এক্ষুনি গাড়িটা নিয়ে যাচ্ছি, দাদাকে দেখতে পেলেই একেবারে ধরা করে উড়িয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তুমি তো তোকে রূপাকে আশীর্বাদ দিয়ে সেরে নাও। কিন্তু দুজনকে একসঙ্গে আশীর্বাদ করলে ভালো হতো না? তা কি করে করবে বলো? কমল সব সময় সব ব্যাপারে লেট। আশীর্বাদের ব্যাপারে যারা লেট করে, বিয়ের ব্যাপারে তারা কিন্তু রাজধানী এক্সপ্রেসের মতো এগিয়ে যায় বৌদি। এই মরেছে, তুমি আবার এখানে এসে হাজির হয়েছো। তুমি ওকে চেনো নাকি রুম্পা? মালটাকে আমাকে চিনতে পারছেন না দাদা? আমি হচ্ছি সেই মানে কে? বলো তো হয় না ওলা, আসলে কোন পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। তাই নাকি? তা কোন পাগলাগারদ থেকে পালিয়েছো হে? সেসব ঠিক হচ্ছে গোষ্ঠী যদি বলতে পারবো তাহলে পাগল হবো কেন দাদা? তাই নাকি? দেখে তো মনে হচ্ছে তুমি নকল পাগল। ঠিক ধরেছো ভাইয়া, তাই তো আমি তোমাদের সঙ্গে মিশে আসল পাগল হওয়ার চেষ্টা করছি। আরে বাজে কথা রেখে দিয়ে আশীর্বাদ দিয়ে শুরু করো না। হ্যাঁ ঠিক বলেছো, দাও ধান দুলবো দাও। এসো রুম্পা। না না, তোমরা আয়না ভালো করে দেখো, আশীর্বাদের ছবিটা কেমন দেখাচ্ছে। মাফ করবেন স্যার, আমি কখনো মিথ্যার ছবি দেখি না। মিথ্যা মানে কি বলতে চাও তুমি? আপনার আশীর্বাদ হতে পারে না, কারণ কাল রাত্রে কমলে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? না বাবা, এই হালদার বাড়ির সম্মান বাঁচাবার জন্য কাল রাত্রে বাধ্য হয়ে আমায় বিয়ে করতে হয়েছে। এসো সোনালী, বাবাকে প্রণাম করো। না, একটা অজ্ঞাত কুলুশিলা মেয়েকে আমি কিছুতেই হালদার বাড়ির বউ বলে মেনে নিতে পারবো না। ও কোনো অজ্ঞাত কুলশীলা নয় বাবা, ষড়যন্ত্র করে যার বিয়ে তুমি ভেঙে দিতে চেয়েছিলে, ও সেই নরেশ ঘোষের বোন সোনালী। হ্যাঁ বাবা, আমি এক হতভাগিনী মেয়ে, সামান্য একটু সিঁদুরের অধিকার আর আপনাদের সবার আশীর্বাদ ছাড়া আমি কিছুই চাই না। চাইলেও কিছু পাওয়ার যোগ্যতা তোমার নেই। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। না, যাবে না। এ বাড়িতে মায়ের যতখানি অধিকার আছে, সোনালীরও ঠিক ততখানি অধিকার আছে। কিন্তু আমাকে এভাবে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে কমল? আমি জ্ঞান তো তোমাকে কোনো অপমান করতে চাইনি রুম্পা। শোনি মানে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে আশীর্বাদের আয়োজন করে সেটা ভেঙে দেওয়াটা কি অপমান নয়? আয়োজনের পরও যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, তার অপমানটা কি আরো বেশি নয়? অন্য কারো কথা আমি শুনতে চাই না। আমি এবার সোসাইটিতে মুখ দেখাবো কি করে বলতে পারো?
সবার উপহাসের পাত্রী হয়ে। আগে তুমি আমার সব কথা তোমার সান্ত্বনার কথায় আমার আঘাতটা সারবে না কমল। আমি তো নিজের জেচে বিয়ে করতে আসিনি, শুধু তোমার বাবার ইচ্ছা আর আমার বাবার ইচ্ছাটাকে সম্মান জানাতেই আমি নিজেকে সং সাজিয়েছিলাম। আর সেই সুযোগে তোমরা সবাই মিলে আমার মান সম্মান নিয়ে খেলা করলে। খেলা না বোন না, এদের কোনো দোষ নেই, সব দোষ আমার। এই অঘটনের জন্য কিন্তু আমি দায়ী। না বোন, তুমি দায়ী নও। দায়ী এই পুরুষ শাসিত সমাজের অহংকার। ওদের পৌরুষের গর্ব আর অহংকারটাকে বড় করে তোলার জন্যই কখনো আমাদের আকাশে তুলে ধরে, আবার কখনো নামিয়ে আনে পাতালের অন্ধকারে। আজ তুমি দাঁড়িপাল্লার উপরে উঠে এসেছো, কাল ওদের স্বার্থের প্রয়োজনে ওরা হয়তো তোমাকে নামিয়ে দিয়ে আবার আমাকেই উপরে তুলে আনবে। না রূপা, তুমি আমায় বিশ্বাস করো? করি, আমি বিশ্বাস করি যে তোমরা আমাকে আবার একদিন মাথার মনে করে তুলে ধরবে। সব অপমান লাঞ্ছনা ভুলে দাঁতে দাঁত চেপে আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো কমল। আজকের এই হাড়ের গলায় জয়ের মালা আমি একদিন পরাবই পরাবো, তোমাকে আমি একদিন বুঝিয়ে দেবো কমল। মেয়েরা শুধু খেলার পুতুল নয়, মেয়েরা শুধু খেলার পুতুল নয় কমল। ওই মেয়েটা জানে না যে জয় পরাজয়ের আগে দুনিয়ার মানুষ দুটো দলে ভাগ হয়ে আছে। একদল টুপি পরাচ্ছে আর একদল টুপি পরছে, কিন্তু কেউ কখনো বুঝতে পারে না যে সে টুপি পরাচ্ছে নাকি নিজের মাথাতেই টুপি পরছে। আজ হয়তো তোমার টুপি মাথায় নিয়ে বিদায় নিচ্ছি সমল, সেই সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আজ আমি শেষ করে দিয়ে যাচ্ছি। এরপর সরকারি প্রশাসনের রাজভোগ কোনোদিন তোমার পাতে পড়বে না। তোমাকে আমি হাতে না মেরে ভাতে মারবো, ভাতে মারবো। দেখলি আজ তোদের জন্য আমাদের কত বড় সর্বনাশ হলো। এই মেয়েটারও তো সর্বনাশ কিছু কম নয়। ওকে বিয়ে করতে আসার অপরাধে একটা মানুষ আজ হাসপাতালে শুয়ে আছে। হাসপাতালে শুয়ে আছে মানে? বাস হয়ে যাচ্ছে মুন্না লড়ে নিয়ে বড় গাড়িটাকে ধাক্কা মেরেছিল মা। কি বলছিস তুই? না না, কিছুতেই হতে পারে না। নিশ্চয়ই পারে। আর এটাই এখন সবচেয়ে বড় সত্যি, ওই মেয়েটাকে আমি কিছুতেই সুখের সংসার করতে দেবো না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। না, ওরা যাবে না। যাবে না? না, মেয়ে হয়ে মেয়ে একটা মেয়ে সর্বনাশ কিছুতেই হতে দেব না। লতিকা, এতদিন পর যারা আমার চোখ খুলে দিয়েছে আমি নিজে হাতে বরণ করে তাদের ঘরে তুলবো। এসো মা। আমি বলছি লতিকা, ওরা কিছুতেই ভেতরে যেতে পারবে না। যাবে। যে হাত দিয়ে তুমিও স্মৃতি সিঁদুর মুছে দিতে চেয়েছিলে সেই হাত দিয়ে তুমি ওকে আশীর্বাদ করবে, আর বিমল বৌদি বলে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। ওই মেয়েটাকে কিছুতেই আমি বৌদি বলে স্বীকার করি না। যদি পীড়িত দেখাতে চাও তাহলে ওদের সঙ্গে তুমিও এবার থেকে বেরিয়ে যাও। দরকার হয় তাই যাবো, তবু এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। না মা, না, আমার জন্য এই সংসারে আপনি অমঙ্গল ডেকে আনবেন না মা। সোনালি, না, কিছুতেই না। স্বামীর গর্ভে গর্ভিণী হয়ে সংসার করার ভাগ্য আমার নেই মা। তাই তাই অমঙ্গলের অভিশাপ নিয়ে আমি এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি মা। আমি এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি। না মা, না। মেয়ে মাথা পিতা সব অত্যাচার সহ্য করে বলে তাদের দুঃখের দিন শেষ হয় না। এসো, তোমাকে বরণ করে এই হালদার বাড়িতে এক নতুন দিনের অভিষেক হোক। মা, হ্যাঁ, থাক থাক বাবা, থাক বা থাক থাক থাক। কমল, সোনালীকে নিয়ে ভেতরে যা। আর আমি এখানে দাঁড়িয়ে থাকতে তোদের কেউ বাধা দিতে পারবে না। যাচ্ছি মা। যা। এসো সোনালি। যাও সোনালি, ভেতরে যা। যাও মা, ভেতরে যা। মা, একটা কথা বলবো? বলো। ছেলেবেলায় মাকে হারিয়েছি, আজ এ বাড়িতে এসে আবার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলাম মা। আবার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলাম। সোনালি, যাও মা, তুমি ভেতরে যাও। যাও, তুমি ভেতরে যাও। লতিকা, কোন সাহসে তুমি আমার সঙ্গে এত বড় শত্রুতা করলে আমি জানতে চাই। তুমি শালা একটা গাড়ল। হ্যাঁ, কমল যদি এ বাড়ি ছেড়ে চলে যেত সম্পত্তির বেশ কিছুটা অংশ বাড়ি বাইরে চলে যেত, আর ওরা এই বাড়িতে না থাকলে ওদের দুজনকে গলা টিপে মারবে কেমন করে? আরে বাবা, দারুণ বলেছো, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, রাগের চোটে শয়তানি মাথাটা একদম কাজ করেনি। মায়েরই বলছে কিন্নি, আমি শালা ডবল গাড়ল। হ্যাঁ, এবার বুঝতে পারছো তো? সাংসারিক বুদ্ধিতে মেয়েদের কাছে তোমরা হলে দুগ্ধ পোষ্য শিশু। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু এবারের গিন্নি নও, বিষয় বুদ্ধিতে তুমি শালা আমার ঠাকুমা। যেমন মিয়া তার তেমনি বিবি। এইবার আমরা তিনজনে মিলে একসঙ্গে একটু একটু করে কমলের কানে বিষ ঢেলে দেবো।
যে বিষের জ্বালায় জ্বলতে জ্বলতে ও নিজেই একদিন সোনালীকে লাথি মেরে এবার থেকে দূর করে দেবে। তারপর রুম্পাকে ঘরে নয় পুলিশ সাথে কবজা করতে হবে। তারপর মুন্নার গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট করবে, যে অ্যাক্সিডেন্ট ওই রাধেশ্যাম, রুম্পা আর কমল তিনজনে একসঙ্গে শেষ হয়ে যাবে। বেঁচে থাকবে শুধু তুমি, বিমল আর শ্যামল, শয়তানের রাজা শ্যামল হালদার। শ্যামল যদি হয় শয়তানের রাজা, আমি সেই শয়তানের সেনাপতি। আর সেই সেনাপতি সহায় না থাকলে শ্যামল কোনো যুদ্ধে জিততে পারবে না। এই তোর পতন অনিবার্য। শ্যামল হালদারের পতন হলে কি আমার অপমানের ক্ষতিপূরণ হবে বাবা? নিশ্চয়ই হবে। তোর সিঁদুর কেন নেওয়ার শাস্তি ওদেরকে পেতেই হবে। তাতে আমি কি পাবো বলতে পারো? ক্লাবে পার্টিতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর কি আমি ওদের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? নিশ্চয়ই পারবি। শ্যামলকে যখন আমি জেলের ঘানিতে ঘোরাবো তখন সকলের সব হাসি ঠাট্টা বন্ধ হয়ে যাবে। হবে না বাবা, হবে না। মেয়ে হয়ে জন্মালে তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারতে। সেদিন তোমার ইচ্ছেকে মর্যাদা দিতেই আমি ওই আশীর্বাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলাম, কিন্তু আশীর্বাদের বদলে ভিখারির মতো অপমান হয়ে ওই বাড়ি থেকে আমাকে চলে আসতে হয়েছে। সেই যন্ত্রণাটা বিষাক্ত ক্যান্সারের মতো আমার বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে শেষ করে ফেলেছে। তুই পাগলের মতো কথা বলছিস। কমলের বেঈমানির জন্য তুই নিজেকে শাস্তি দিবি কেন? ওর চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। অথবা তুই যদি সুজিতকে বিয়ে করতে চাস। কে সুজিত? গরিব স্কুল মাস্টার বলে যাকে একদিন তুমি এই বাড়িতে আসতে বারণ করেছিলে। সেই বারণকে উপেক্ষা করেও আমি এই বাড়িতে এসেছি রুম্পা, ভবিষ্যতেও আসবো। কেন কেন আসবে সুজিত? আমার বাবার হিসেবের খাতায় তোমার শিক্ষা, আদর্শ, মনুষ্যত্বের কোনো দাম নেই। আজকের ভোগবাদী সমাজটা ধনতন্ত্রের দরজায় লোভের কুকুরের মতো জিভ বার করে বসে আছে। আমার ইউনিভার্সিটির ডিগ্রির কাগজগুলোর চেয়ে তাদের কাছে একটা শেয়ার সার্টিফিকেটের দাম অনেক বেশি। এই কথা জেনেও তুমি এখানে আসো কেন? আলো তো সবসময় অন্ধকারের দিকেই আসে রুম্পা। আর আমি তোকে বাধা দেব না রুম্পা। তুই যদি সুজিতকে ভালোবাসিস। আমি কাকে ভালোবাসি সে কথা তো তুমি কোনোদিন জানতে চাওনি বাবা। আমাকে ভালোবাসা বোঝার সুযোগটুকু তুমি দাওনি। নিজের চাওয়া পাওয়ার ইচ্ছেটাকে গলা টিপে শেষ করে দিয়ে তোমাদের আধুনিক সমাজের সার্কাসের ময়দানে আমি এতদিন ধরে শুধু খেলা দেখিয়েছি। বাঘ সিংহ নিয়ে খেলা করার পর আজ ওই সুজিতের মতো একটা পুতুলকে তুমি আমার হাতে তুলে দিতে চাইছো বাবা? রুম্পা পাগলের মতো কি বলছিস? রুম্পা ঠিকই বলেছে। আপনাদের পাপের প্রদীপে সলতে হয়ে ওকে এতদিন ধরে জ্বলতে হয়েছে। আপনি বোধহয় ভুলেই গিয়েছিলেন আগুনের কোনো আলাদা জাত নেই। যে আগুনে মঙ্গলের প্রদীপ জ্বলে সেই সর্বনাশ আগুনটাই আবার শ্মশানের চিতা জ্বালায়। জ্বলবো জ্বলবো। শ্যামলের সমস্ত ব্যবসার চিতা আমি জ্বলবো। ওর সমস্ত দুর্নীতির কাগজপত্র আমার কাছে আছে, সেগুলো ফাঁস করে দিলেই ও সর্বনাশ হবেই। তাহলে তোমার সর্বনাশটাও কেউ আটকাতে পারবে না রাধেশ্যাম। শ্যামল। হ্যাঁ বন্ধু, আমি যদি ডুবি তোমাকে আমি পচা গোবরে বসিয়ে দেবো। এতদিন আমার টাকা খেয়ে যেসব গোপন সরকারি কাগজপত্র সরিয়ে এনেছিলে সেগুলো তাহলে পুলিশের বড় কর্তার হাতে তুলে দেবো। বাহ, চমৎকার। এবার বুঝতে পেরেছেন রাধেশ্যাম বাবু, শ্যামল হালদারের মতো নিম পাতা দিয়ে পায়েস রান্না করলে তার স্বাদটা কখনো মিষ্টি হয় না। সব জায়গায় মাস্টারি করবে না তো? তোমার মতো একটা 2 টাকার মাস্টারকে আমি সোনার চেন দিয়ে বেঁধে রাখতে পারি? আগে না, পারেন না। অর্থের অহংকারে অনেকেই কুকুরের গলায় সোনার চেন পরিয়ে তাকে কোলে নিতে পারে, কিন্তু বাঘ সিংহের সামনে যাওয়ার সাহস পায় না। না 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 না, সুজিতকে মেজাজ দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা দুজনেই দুজনকে ফাঁদে ফেলেছেন, সেখান থেকে কি করে উদ্ধার পাবেন সেই কথা ভাবুন। আমরা নই। আমাদের যে ফাঁদে ফেলেছে তার নাম সোনালী। ওই কাঁটাটাকে উপড়ে ফেলে আমি আবার রুম্পাকে হালদার বাড়ির বউ করে নিয়ে আসবো। আবার আমি তোমার হাতে হাত রেখে একসাথে কাজ করে যাব। রুম্পা তাতে নিশ্চয়ই সুখী হবে। সুখী হবো কিনা জানি না বাবা, তবে আমার অপমানের কালিটা হয়তো মুছে যাবে। মুছবে না রুম্পা। অন্যের সিঁদুর কেড়ে নিয়ে তুমি কিছুতেই সুখী হতে পারবে না। হ্যাঁ রুম্পা, নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করলে সমস্ত নারী সমাজের মুখে তুমি কালিমা খেয়ে দেবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমাদের উপরতলার সমাজটা তো কোনোদিন তোমার কোনো কথার দাম দেয় না। তবু কেন কেন সুজিত অনেকবার তোমাকে আমি এই বাড়িতে আসতে বারণ করেছি, তবু কেন তুমি ছায়ার মতো সব সময় আমার পাশে পাশে থাকো? কেন বারবার বিবেকের আয়না হয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াও? বলো সুজিত, তুমি আমার কাছ থেকে কি চাও? তোমার মধ্যে আমি সেই চিরন্তন বঙ্গনারী ছবিটা দেখতে চাই রুম্পা। আদ্যাশক্তির আধার রূপে যাকে ঘরে ঘরে বন্দনা করা হয়, ঘোমটা মাথায় তুলসী তলায় যারা প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালে, যারা মমতায় মধুর, লজ্জায় বিধুর, অর্থের লোভে সে নারীরা কোনোদিনও সিঁদুরের সেবাদাসী হয় না। কিন্তু রূপার জীবনে সে ছবিটা কোনোদিনই সত্যি হবে না সুজিত। রূপার বাবা আধুনিকতার আতর ঘরে এক নতুন সমাজের জন্ম দিয়েছে, যে সমাজের সন্তানরা মাকে বেঁচে দিয়ে মদের বোতল কিনে আনে, মেয়েকে বন্ধক দিয়ে ব্যাংকে টাকার অঙ্কটা আরো
কথা বলে গেল, তাতে আমাদের সব প্ল্যান উল্টে দেবে না তো? না, দেবে না। কারণ নতুন যুগের অভিভাবক হয়ে আপনারা আমাদের শিক্ষা দিতে কোনো ভুল করেননি। তাই বছর বছর যখন আপনাদের তৈরি নদীর বাঁধ বন্যার জলে ভেসে যায়, পিচ রাস্তার চেহারা যখন ধান ক্ষেতের চেয়েও খারাপ হয়, হাসপাতালগুলো যখন মানুষ মারার কলে পরিণত হয়, তখন আপনাদের সন্তানেরা ভিডিও হলে বসে ব্লু ফিল্ম দেখে। আর সেই জন্যই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে রঙিন টিভিতে কনমানিকা করোড়পতির সামনে মজে থাকেন, নেতাজির গলাতে মালা দেন, দেবাগা তেলেঙ্গানার নকশালবাড়ির স্মৃতিতে শহীদ বেদি বানান, আর 100 কোটি ভারতবাসীকে 100 রকম স্লোগান শিখিয়ে নিজেরা শুধু কল করতেল বাজিয়ে গান ধরেন। আমিও করে দেব, লুটে মুটে খাই, শুধু লুটে মুটে খাই, শুধু লুটে মুটে খাই, শুধু লুটে মুটে খাই। এই শালার মাস্টারটার কথা বুঝতে হলে আবার নতুন করে বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে দেখছি। না 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 না, ওকে আর বাড়িতে ঢুকতে দিও না রাধেশ্যাম। ও ব্যাটাই হয়তো রুম্পার মাথাটা বিগড়ে দেবে। তুমি আমি ঠিক থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি ঠিক আমার কথা রাখবো। 1 মাসের মধ্যেই সোনালীকে আমি আবার ওর বাপের বাড়িতে ফেরত পাঠাবো। কমল নিজে এসে ক্ষমা চেয়ে তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু তার আগে আমার বিরুদ্ধে সরকারের কাছে যেসব গোপন কাগজপত্র আছে সেগুলো ফেরত চাই। দেবো, এক হাতে মেয়েকে সম্প্রদান করবো, অন্য হাতে কাগজ ফেরত দেবো। শালা শয়তানিতে দেখছি তুমি আমার চেয়ে কম যাও না। এ কিছুতেই সহ্য করা যায় না। যে মেয়েকে আমি বাগান বাড়িতে তুলে আনতে চেয়েছিলাম, সেই সোনালী মহারানীর মতো হালদার বাড়িতে বসে আছে। রানী হওয়া বার করে দেব, মহারানীকে মেয়েতে রানী বানিয়ে ছাড়বো। হ্যাঁ, সেটা আর কবে হবে মা? ওই মেয়েটাকে আমি আর 1 মিনিটে সহ্য করতে পারছি না। পুরুষ মানুষগুলো না ধৈর্য বড় কম। মেয়েরা একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য 10 মাস ধৈর্য ধরে বসে থাকে। আমার কথা মেনে চল, উপকার ছাড়া অপকার হবে না। তবু যা করবার একটু তাড়াতাড়ি করো। ওই মেয়েটাকে হেসে হেসে বৌদি বলে ডাকতে আমার গা জ্বলে যাচ্ছে। আর ডাকতে হবে না, কমল একটু পরে অফিসের কাজে 7 দিনের জন্য বাইরে যাচ্ছে। আমি সব অপমানের শোধ নেব। তাহলে আজই ওকে আমাদের বাগান বাড়িতে তুলে নিয়ে যাবো। না না, অত তাড়াহুড়ো করতে হবে না। আগে ওকে এই বাড়ি থেকে তাড়াই, তারপর ওর বাড়িতে আগুন দিয়ে যেখানে খুশি নিয়ে যাস। ওই আসছে কানাইদা, কানাইদা চলে যায় একদম। এই কানাইদাকে নিয়ে আর পারি না বাবা। কাজ করবে না কিছু না, দিন রাত্রি শ্বশুরবাড়িতে এত কাজ করো আর খালি কানাইদা 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 করেই চলে। কানাইদা কানাইদা, কানাইদা তুমি কি আছো বাড়িতে? না নেই? ও কানাইদা, এই যে মা, কানাইদা কোথায় জানেন? সে তো তোমাদের পেয়ারের চাকর, তার খবর আমরা জানবো কি করে? কেন কেন কানাইকে খুঁজছে কেন? না মানে আসলে আপনার ছেলে আজ কলকাতার বাইরে চলে যাবে তো, তাই এই গরম দুধটা কানাইদার হাত দিয়ে পাঠাতাম। তাই এবারে এই গরুটা বুঝি শুধু কমলের জন্যই দুধ দেয়, আমাকে খাওয়ানোর কথা একবারও মনে পড়ে না? কেন মা, আপনারা সকলে মিলে তো সকালে দুধ খেয়েছেন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মাত্র 1 গ্লাস দুধ খেয়ে কি বাঁচা যায়? দেখছো না দিনকে দিন কেমন রোগা হয়ে যাচ্ছি। আমাকে দাও। ও তাই বলুন, আপনি দিনকে দিন রোগা হয়ে যাচ্ছেন। আমি তো ভয় পেয়ে গেছি। আসলে ওই ঘরে তো সব গোছগাছ করছে, আমি কতবার গেলাম, বললাম একটু কিছু খাবে, না না না, একটু কিছু খাবে, না না, বারবার বিরক্ত হচ্ছে। তাই ভাবছিলাম এই গরম দুধটা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? রোজ রোজ আর দাদাকে দুধ খেতে হবে না। এই বাড়িতে খাটতে খাটতে আমার হাড় একবারে দুব্বো গজিয়ে গেল। একটু ভালো মন্দ না খেলে বাঁচা যায়? দাও ওটা আমাকে দাও। না মা, এটা তোর জন্য। আরে দাও না মা, এটা তোর জন্য। ওর জন্য দাও বলছি। ও মা, চলো চলো ছাড়া ছাড়া কি জ্বালাতন হয়েছে আমার। আর তুমি এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে না থেকে আমাদের বাসি জামা কাপড়গুলো কেচে ফেলোগে। বাসি জামা কাপড়গুলো তো ভোরবেলা কেচে ফেলেছি মা। কেচে ফেলেছো? তাহলে গোলটা পরিষ্কার করে ফেলো। ও গোলটা ওটা না দুপুরে পরিষ্কার করবো। আসলে যাবার সময় ও যদি আমাকে দেখতে না পায় তাহলে মনটা কেমন করবে না। কি ও ঠাকুরপো কিছু বল। মায়ের মুখে মুখে একদম তর্ক করবে না। এ বাড়িতে থাকতে হলে মায়ের কথা মতো চলতে হবে। হ্যাঁ, বেশি স্বামীর শোক দেখিও না তো। আমারও তো স্বামী রয়েছে, তাই বলে কি দিন রাতে আমি তার কোলে উঠে বসে আছি নাকি? আচ্ছা মা, আপনি যদি কারো কোলে ওঠেন সেটাকে দেখতে ভালো লাগবে মা। চুপ, একেবারে চুপ, মুখে মুখে একদম তর্ক করবে না। আমার জন্য আলাদা করে তেল মশলা কম দিয়ে একটু মাংসের স্টু বানিয়ে নিয়ে আয়। নুন ঝাল যদি ঠিক মতো না হয় না, পিঠে ছাল ছাড়িয়ে নেব। এই যে মা, তুমি এখানে? কানাই কোথায় জানো? হাতের কাছে একটা কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সেই জন্য তো বৌমাকে আমি কখন থেকে তোর কাছে যেতে বলছি, কিছুতেই যাচ্ছে না। বলে
কিনা আগে গোয়াল পরিষ্কার করব, তারপর রান্নাঘর পরিষ্কার করব, তারপর তোর কাছে যাবে। ততক্ষণ নিশ্চয়ই ট্রেনটা আমার জন্য স্টেশনে অপেক্ষা করবে না? আরে সেটাই তো বৌদিকে বোঝাচ্ছিলাম, তুমি কেন নিজের হাতে এসব কাজ করবে? তুমি তো আর এই বাড়ির ঝি নও, তুমি এই হালদার বাড়ির বড় বউ। হ্যাঁ, বড় বউ, তারপর সুন্দর বউ, লক্ষ্মী বউ, আমার মনের মতন বউ। না খেনা, খেনা লক্ষ্মী মা, খাও না। শোনা আমার, আমি খাবো না মা, খাবে না? আমি ওর জন্য নিয়েছিলাম। আপনি তো একেবারে হাত থেকে কেড়ে কুড়ে নিয়ে একেবারে খাওয়াতে চাইছি বৌমা। কমল তো বাইরে গিয়ে অনেক কিছুই খেতে পারবে, তুমি একটু দুধ ঘি না খেলে শরীরটা কি করে টিকবে বলো দেখিনি? না মা, আমার শরীর খুব ভালো আছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ভালো নেই। আমি ঠিক আছি মা, আমি খাবো না। খাবে না? না মা। ঠিক আছে, এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একটু পরে খেয়ে নিও কিন্তু, আমার মাথার টিপে রইলে। হ্যাঁ, আর তুমি যদি এটা না খাও না, এই বাড়িতে আমি কোনোদিন জলগ্রহণ করবো না। জলগ্রহণ করবো না। বাহ, এই কয়েকদিনে তুমি তো মাকে বেশ ম্যানেজ করে নিয়েছো। হ্যাঁ রে দাদা, আমরাও তো এখনো শয়নে, স্বপনে, জাগরণে বৌদি ছাড়া কোনো কথা ভাবতে পারি না রে দাদা। কোনো দিনও পারবো না, কোনো দিনও না। কি গো, নতুন আত্মীয়দের কাছে পেয়ে তুমি আবার আমাকেই ভুলে যাবে না তো? এ কথা কেন বলছো? এই সংসারে এসে ভালো মন্দ যা পেয়েছি সবই তো তোমার জন্য। কিন্তু মশাই, সকালবেলা থেকে তুমি আমার কাছে আসবার একটুও সময় পাওনি কেন? এ বাড়ির ভালোবাসার বাঁধন ছেড়ে আমি তো বেরোতেই পারছি না। ভালোবাসা দিয়েই তো ভালোবাসার দাম দিতে হয়। তুমি যে ভালোবাসা দিয়ে এবাড়ির সবাইকে আপন করে নিতে পেরেছো, তা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তুমি জানো তো, তোমার মতো মেয়েকে দেখতে মায়ের মতো মানুষও বদলে গেছে। কে কতটা বদলেছে আমি জানি না, শুধু এটুকু বলতে পারি, মানুষের বাইরের চেহারা দেখে অন্তরের মিল খোঁজা কিন্তু খুব মুশকিল। জানি, আমি জানি। এবারের মানুষেরা চিরকাল মধুর বদলে বিষের চাষ করে এসেছে, তবু এরাই আমার আপনজন। শুধু ভালোবাসা দিয়ে এদের সবাইকে একদিন আমি মনুষ্যত্বের মন্ত্রটা শেখাতে পারবো। আর এ কাজে তুমি থাকবে আমার পাশে। নিশ্চয়ই থাকবো। আমার মতো ভিখারিনীকে এই রাজপ্রাসাদে তুমি ঠাঁই দিয়েছো, অন্ধকার থেকে তুমি আমাকে আলো এনেছো। আমি তো আমার জীবনটাই তোমাকে দিয়ে দিতে পারি। সে বিশ্বাস আছে বলেই তো আমি বাইরে যেতে পারছি। অবশ্য এখনো জানি না এই 7টা দিন তোমায় ছেড়ে আমি কি করে থাকবো। কি বললে? 7টা দিন? এই সবে বিয়ে হয়েছে, 7টা দিন তুমি থাকবে না? তাহলে কটা ফোন করবে বলো? 7টা। 7 দিনে 7টা ফোন। আর অফিসের কাজ শেষ হয়ে গেলে কিন্তু শিগগির বাড়ি চলে আসতে হবে, নাহলে কিন্তু মন ভীষণ খারাপ করবে। এই দেখো, একদম মন খারাপ করে না। মাত্র তো 7টা দিন, আমি যাব আর আসবো। ওকে, টাটা, বাই বাই। এই একটিবার শোনো। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়? যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়? আমার মন বুঝি মন নয় যাবার বেলা। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কাটা রয়েছে বিধে মরমের মাঝে, তার কথা মনে পড়ে গেল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়? যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়? ব্যাড সিস্টেম, ভেরি ব্যাড। ওদিকে যে ট্রেনটা আটকে থাকবে না বাবু, দুগ্গা দুগ্গা বলে রওনা দাও। ওহ কানাই, তুই না ভীষণ বেরসিক। আচ্ছা, তুই তো নিজে বিয়ে থা করেছিস,
বিয়ে থা করেছো সোনা, তা তোমার মনে একটুও রসকস নেই? আমার বউকে দেখলে খেজুর রস জমে পাতার হয়ে যায়। ও কানাইদা, নিজের মুখে কেন তুমি তোমার বউয়ের নিন্দা করছো বলো তো? নিন্দা কোথায়, আমি তো আমার বউয়ের প্রশংসা করছি। আমার বউকে দেখলে বুঝতেন এদেশে খাদ্যের এত আকাল কেন। দেহ কেন একেবারে পাঁচমণি করিলাম। রাত্রে যখন আমার কানে কানে আমাকে ভালোবাসার কথা বলে, ভয়ে বাঁচবনের সে বলিস কি রে? হ্যাঁ বাবু, যখন খিলখিল করে হাসে তখন মনে হয় হাটতলায় অটো স্টার্টে নিয়ে সব বলে দেবো তোর বউকে, সব বলে দেবো। আচ্ছা শোন, আমি 7 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি, তোর বৌদিকে দেখিস কেমন? বৌদি যেন কোনো অসুবিধা না হয়। আসি সোনালি, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? দুর্গা 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 দুর্গা।